কেন নিব না? জানেন এই চায়ের দাম কত? পুরো 400 টাকা, ভ্যাট 15%। আমি আমি তো শুধু চিনি নিলাম। বলতে বলতে টিস্যুও ব্যাগে পুরে নিল। তৌসিফ এবার ধমকে উঠল চাপা স্বরে। স্টপ ইট পোস্টার, মাথা খারাপ তোমার? কি করছো? পোষ বুঝি পাত্তা দেয়? সে দেখলো তৌসিফ সুগার ছাড়া চা খাচ্ছে। তৌসিফের ট্রে থেকেও দুটো সুগার নিজের ব্যাগে ভরে চায়ে চুমুক দিল। তৌসিফ অসহায় চোখে তাকিয়ে রইল, বলল, প্লিজ হানি, এগুলো রেখে দেবো এখানে। বাসায় অনেক আছে, এর থেকে ভালো ব্র্যান্ডের আছে। কেউ দেখলে কি ভাববে বলো? খেয়ে দিয়ে চাঙা এখন পোষ। একটা ছোট খাটো ঢেকুর তুলে বলল, শুনুন, আজ একটা গোপন কথা বলি আপনাকে। এই যে আমরা যা যা খেলাম, এর মধ্যেই এইসবের টাকা উসুল করে রাখা হয়। এমনকি ওয়াশরুম যাওয়ার টাকাও আগেই রেখে দেয় এনারা। কথা হলো, ব্যবহার করলেও পে করতে হবে, না করলেও করতে হবে। তাহলে আমার টাকায় কেনা জিনিস আমার ব্যাগে বলে সমস্যাটা কোথায়? যুক্তিতে কি ভুল থাকলে বলুন আমায়। পৌষের যুক্তি শুনে তৌসিফ আপাতত কিছু বলল না। মান ইজ্জত আজ পকেটে ভরে যেতে হবে, ভাবতে ভাবতে চায়ে চুমুক দিল। পৌষের ভার্সিটি গেটে এসে গাড়ি থামলো। তৌসিফ মানিব্যাগ থেকে 500 টাকার কচকচা কিছু নোট পৌষকে দিয়ে বলল, কেন? হাত খরচ তোমার। লাগবে না। লাগবে? রাখো। বললাম তো লাগবে না, হেমু ভাই দেবে। ভ্রু উঁচু করলো তৌসিফ, গম্ভীর কণ্ঠে বলল, আমার বউ তুমি পোষাত, তোমার চাচাতো ভাই কেন হাত খরচ দেবে? কারণ সারা বছর সেই দিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে তৌসিফ বলল, বাট ইট ইজ নট দ্যাট সেম টাইম না, বুঝো? রাখো এটা। কিছু একটা ভেবে ওখান থেকে 500 টাকার একটা নোট টান দিয়ে নিল পৌষ। গাড়ি থেকে নেমে গিয়ে বলল, এত লাগে না আমার, যাই। তৌসিফকে বলার সুযোগ না দিয়ে পৌষ চলে গেল। হাতে থাকা 4500 টাকার দিকে তাকিয়ে রইল তৌসিফ। গাড়ি চলতে শুরু করেছে। তৌসিফের মনে পড়ল সে রোজ 5000 হাত খরচ দিয়েও পোষাতে পারত না। প্রতি মাসে গোল্ড গিফট করেও ঠিকঠাক সেই নারীটার হাসি মুখ দেখতে পেত না। সর্বোচ্চ যখন ডায়মন্ডের গিফট দিত তখন গদগদ হয়ে 3-4 রাত সে তৌসিফের মুখে ঘুমাতো, তাকে আদর যত্ন করতো, এরপর যা তাই। তৌসিফ তাকে সবটুকু সুখ দিয়ে রাখার চেষ্টা করেছে। টাকা পয়সা, দেশ বিদেশ সব কিচ্ছু বাকি রাখেনি, কিচ্ছু না। দিন শেষে সে শূন্য, ভালোবাসার কাঙালি হয়ে গিয়েছিল। ভার্সিটিতে ভাগ্যক্রমে আদিত্যর সাথে দেখা হয়নি পৌষের, তবে আদিত্যর বন্ধুদের সাথে দেখা হলো। সিনিয়র হওয়ার সুবাদে সালাম পর্যন্ত একে সম্পর্কে আবদ্ধ তারা। এর মধ্যে সবচেয়ে ভদ্র হচ্ছে রিহাব নামে একজন। সে পৌষকে ডেকে নিল সাইডে, জিজ্ঞাসা করলো, ক্লাস কখন? মাত্র একটা শেষ হলো ভাইয়া, আরেকটা আধ ঘন্টা পর। কিছু জানানোর ছিল তোমাকে আদিত্যর ব্যাপারে। পৌষ ভদ্রভাবে উত্তর করল, আমি এখন ম্যারিড ভাইয়া, তার সাথে যোগাযোগ নেই, জেনে কি হবে? তবু তোমার জানা উচিত পোষ। পৌষ কথা বলল না। রিহাব নিজেই চোখে থাকা চশমাটা ঠেলে দিয়ে বলল, তবুও জানা উচিত তোমার পোষ। হিজ বেড পোষ, ও বেড ধরে করেছে সব। জানি। বেশ স্বাভাবিকভাবেই বলল পৌষ। রিহাব হাসলো, বলল, তৌসিফ স্যারকে প্রমাণগুলো আমি দিয়েছিলাম, তবে আরো কিছু দেয়নি, এতে আদি ঝামেলায় পড়তো। আমায় কেন জানাচ্ছেন? কারণ একটাই পোষ, তৌসিফ স্যার ভালো মানুষ। মুভ অন করো, দ্যাট উইল বি বেটার ফর ইউ। ওই বেটে আপনিও সামিল ছিলেন, এটাও জানি আমি। রিহাব আচমকা এটা শুনে ঘাবড়ালো। পৌষ বাঁকা হাসলো, বলল, তৌসিফ তালুকদার শুধু আপনার প্রমাণের ভিত্তিতে চলে না, আপনার উপরে প্রমাণও আছে তার কাছে। আমার থেকে দূরে থাকুন ভাইয়া। লাইফে প্রথমবার ছিল ওটা। যততম বাড়ি হোক না কেন ভাইয়া, পৌষ রাতকে কারো বিছানা নিয়ে এতটা সহজ না। আমার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল না, ভালো লাগা ছিল। আমার প্রথম ভালো লাগা ছিল আদিত্য। আবার বলছি ছিল, এর মানে এখন নেই। কোনোদিনও প্রেমিকার দাবি করিনি আমি। সে প্রেমিক হতে চেয়েছিল, প্রেম হতো আমাদের মধ্যে যদি না সেদিন চাচা ধরে ফেলতো। তবে হ্যাঁ, অপেক্ষা ছিল, তীব্র অপেক্ষা ছিল আমার তার জন্য। কারণ একটাই, আমার প্রথম ভালো লাগা ছিল, যা এখন সে নেই আর। কথাগুলো বলে গটগট পায়ে ক্লাসে ঢুকে পড়ল পৌষ। আপাতত বিরক্ত লাগে এসব তার। ক্লাস শেষ হলো বিকেল 5টা নাগাদ। ওকে অবাক করে দিয়ে ক্যাম্পাসে হাজির কাজিনদের দলবল। ইনিমিনি আর পিহা দৌড়ে এলো। আপা আপা ডাকতে ডাকতে মুখে ফেনা তুলল 3জন। ইনিমিনিকে কোলে তুলে জড়িয়ে ধরলো। বলা হয় বড় বোন হলো মায়ের মতো। ইনিমিনি আর পিহার ক্ষেত্রেও তা। 3টা হিচকি তুলে কাঁদছে তাদের কলিজার আপাকে পেয়ে। ছোট ছোট ঝুটি করা মাথাটা নাড়িয়ে বলল, আপা তুমি নাই কেন? এই যে আছি তো আপা। বাতাই তোলো না আপা। চলবো তো সোনারা, তোরা এইখানে কেন? চৈত্র আর জ্যৈষ্ঠ মাথা নিচু করে এগিয়ে এলো। ইনিমিনি লাফিয়ে ওদের কোলে যেতে এই দুই ভাইয়ের হাত জড়িয়ে ধরে পৌষ।
ছেলেগুলো পারলে কেঁদে দিত। দূরে দাঁড়িয়ে আছে হেমন্ত, দেখেও না দেখার ভান ধরল পৌষ। ক্ষুদ্র শ্বাস ফেলে এগিয়ে এলো হেমন্ত। পৌষ ধরা গলায় ডাকলো, হেমু ভাই। বল। কান্না পাচ্ছে। কেঁদে ফেল। সত্যি তো? ওর মাথায় হাত রাখলো হেমন্ত। পৌষ হাসলো। পৌষদের হাসি ছাড়া কান্না মানায় না। সারাক্ষণ ছটফট করে গভীর কষ্ট চাপা দিয়ে হাসার মানুষই তো পৌষ। আজও ব্যতিক্রম ঘটল না। পৌষের উস্কানিতে সবগুলো গেল টিএসসি। মোমো থেকে নিয়ে বুট কিছু বাদ রাখলো না। বুট খেতে ইনিমিনি হু হা শুরু করেছে। ওদের পানি খাইয়ে ঠান্ডা করলো চৈত্র। উঁচু সিঁড়িগুলোতে বসে একসাথে মালটার চা খেলো ওরা। এটা অবশ্যই ইনিমিনিকে দেওয়া হলো না। সারাটা সন্ধ্যা কাটলো ওদের সাথেই। 5টা কাজিনের মুখে শুধু আপা ডাক। পৌষের খাখা করা কলিজা প্রশান্তি পেল। এই ভাই বোনগুলো যে ওর প্রাণ। হেমন্তের দিকে তাকিয়ে পৌষ বলল, মাসের শেষ দিক চলে, আমার পকেট মানি দাও। মানিব্যাগ থেকে 500 টাকার দুটো নোট দিল হেমন্ত, বাকিদের 500 করে। শুধু ইনিমিনি আর পিহা এখনো পকেট মানি পায় না। পৌষকে বাড়ি পৌঁছে দিয়ে ওরা চলে গেল। পৌষের মনটা পুনরায় খারাপ হলো। কলিং বেল বাজাতেই মিনু খুলে দিল। পৌষকে দেখে মুখটা চোখা করে চলে যেতেই পৌষ শ্বাস ফেলল। আপাতত এখন মুড খারাপ করার সময় নেই ওর। দিন কেমন কাটলে পৌষরাত? পৌষ আকাশে থাকা চাঁদের দিকে তাকিয়ে বলল, অনেক ভালো। আমাকে জিজ্ঞাসা করলে না? বলার হলে নিজেই বলবেন। অনেক স্ট্রেস ছিল আজানি। শিপিং ডিলে হলো। যা যে মাল এসেছিল, লিগাল ডকুমেন্ট সব আমার, তবুও পুলিশ আটকে রেখেছে। যখন এসআইকে কল দিলাম তখন ছেড়ে দিল। এরা চিনি শুধু টাকা, বুঝলে? পৌষ ফেল করে তাকিয়ে রইল। এইসব তাকে কেন বলা হচ্ছে সে কি বুঝে? পৌষ গিয়ে বিছানায় উঠে বসলো। তৌসিফও গুড নাইট জানিয়ে লাইট অফ করে শুয়ে পড়লো। ঘড়ির কাঁটা ঘন্টা পেরোলো, একদম সোজা হয়ে আছে। পৌষের পেট মোচড়ালো, এদিক ওদিক করে এবার উঠে বসলো। ক্ষুধায় পেট চুচু করছে ওর, যদিও খেয়েছে 10টা নাগাদ, অভ্যাস বলে কথা। টিকতে না পেরে কিচেনে গেল। এদিক ওদিক খুঁজেও যখন পেল না, হঠাৎ পেছন থেকে গাঢ় গলা শুনে চমকে তাকালো। তৌসিফ ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে বলল, কি খাবে? জানি না, ক্ষুধা লেগেছে। তৌসিফ ফ্রোজেন পিজা বের করে ওভেনে দিল। ওটা গরম হতে হতে জিজ্ঞাসা করলো, রাতে ক্ষুধা লাগে? হুম। এতদিন গেলেছিল অবশ্যই। স্বাভাবিক। বলো না কেন? পৌষ চুপ রইল। তৌসিফ নিজেই বলল, লজ্জা আচার পেও না, বাসা খাবার থাকে। তোমার বাসা মন যা চাইবে খাবে, ফেলবে, কেউ কিছু বলবে না। কে আছে আমার বলো? তুমি আর আমি। তুমি আর আমি কথাটা অদ্ভুতভাবে পৌষের পেটে প্রজাপতি উড়ালো। পিৎজা গরম হতে ওরা কিচেনে উঁচু জায়গাতে উঠে বসে খেলো। টুকটাক কথা হলো দুজনার। ঘুমাতে এলো রাত 2টোর দিকে। রাত প্রায় 3টার দিকে ওয়াশরুমে যেতে উঠে পৌষ। পাশে তৌসিফ নেই। ওয়াশরুম থেকে এসেও দেখলো নেই। কি মনে করে বাইরে তাকাতেই দেখলো সোহার রুম থেকে বের হলো তৌসিফ। রাত 3টা বাজে সোহার রুমে কেন গিয়েছিল তৌসিফ, এটাই উত্তর জানা নেই পৌষের। তবে এত বছর ধরে শোনা কথাগুলো মনে পড়ল ওর। কাজের মেয়ের সাথে সম্পর্ক তৌসিফের। নিশ্চিত এত রাতে ভালো উদ্দেশ্যে ওখানে যায়নি তৌসিফ। চুপ করে নিজের পাশে শুয়ে পড়ল পৌষ। জানে না কেন, কিন্তু পৌষের মতো মেয়ের চোখ ভিজে উঠেছে, যদিও সেই পানি গড়িয়ে পড়ল না। আর দহন সৃষ্টি হলো, যদিও তা কাউকে পুড়ালো না। নিজেকে সান্ত্বনা দিল পৌষ। তোর ভাগ্য এটা পৌষ, মেনে নে। পৌষের কাঁধে হাত রাখতেই কিছুটা ছুঁড়ে ফেলে পৌষ। তৌসিফ দমল না, বরং চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, পৌষরাত কি হয়েছে? বাসার কথা মনে পড়েছে? বলতে বলতে শোয়া থেকে এইবার উঠে গেল তৌসিফ। সবেই বিছানায় গা দিয়েছিল, তখনই কেন যেন মনে হলো পৌষ ঘুমায়নি। তখনই শিওর হতে কাঁধে হাত রাখে। টেবিল ল্যাম্পটা জ্বালাতেই হলদেটে আলোয় মাখো মাখো হলো কক্ষ। তৌসিফ পৌষের দিকে তাকিয়ে এবার ওর বাহু টেনে ধরলো। বসানোর চেষ্টা করতে এবার হু হু করে কেঁদে উঠল পৌষ। ওর চঞ্চলা মনটা মানতে পারছে না, কিছুতেই না। হোক তার কোনো আশা নেই তৌসিফ থেকে, তাই বলে রাত বিরাতে তৌসিফের এহেন সোহার রুমে যাওয়াটাও মানতে পারছে না। স্বভাব সুলভী নারী মন, তার মধ্যে পৌষের মনটা অতি নরম, মাতৃসুলভ। সেখানে ছোটখাটো অনুভূতি রোজ খেলা করে। এর মধ্যে সবচাইতে বড় বন্ধন, পবিত্র এক বন্ধনে আটকা দুজন। হয়তো কোনো আবেগ তাদের এই বিয়েকে ঘিরে নেই, তবুও প্রাকৃতিকভাবেই টান সৃষ্টি হয়ে যায়। পৌষের কান্নায় তৌসিফ নিজেই ভড়কে গেল। 2 হাতে ওর চোখটা মুছতে নিলে পৌষ সরাতে চাইল ওকে। এক প্রকার জোর করে চোখ মুছে দিল তৌসিফ। অতি নরম স্বর বের হলো কণ্ঠনালী ভেদ করে, বাসার কথা খুব বেশি মনে পড়েছে জান? জান প্রাণ কুত্তা বিলাই, আমাকে ডাকতে হবে না, সরুন আমার সামনে থেকে। কাঁদতে কাঁদতে হিচকি তুলে বলল পৌষ। তৌসিফ অবাকের উপর অবাক হলো, তবুও বউকে আদর করে বলল, আচ্ছা হানি, একটু আগে না ঘুমালে? কি হয়েছে বলো? এতটা ন্যাকা সাজা পৌষের হজম হলো না। রুক্ষ কণ্ঠে ঝরঝরে বলল, বর হওয়ার অধিকার দিয়েছিলাম আপনাকে, আপনি নেননি। আমার সামনে ভালো সাজা বন্ধ করুন। আপনার আসল চেহারা পুরো এলাকা জানে, আমিও জানতাম, তবে আজ স্বচক্ষে দেখলাম।
বলেই তৌসিফ থেকে দূরত্ব রেখে শুয়ে পড়ল পৌষ। ফোঁস করে দম ছাড়ল তৌসিফ। দিনের বেলা সোহার কাছাকাছি যাওয়াটা একটু ঝামেলাকর, তাই তো রাতে গেল পৌষ ঘুমানোর পর। মেয়েটাকে গভীর ঘুমে দেখে গেল, অথচ কিভাবে জানি ধরা খেয়ে গেল। বড্ড অসহায় অনুভব করলো তৌসিফ। এমনটা তো না হলেও পারত। পাশে তাকিয়ে দেখলো পৌষ হয়তো ঘুমিয়েছে। নাক টানার আওয়াজ আসছে না মানেই ঘুমাচ্ছে। মেয়েটা আজ কাঁদলো কেন? তৌসিফকে ভিন্ন নারীর রুম থেকে বের হতে দেখে, আচ্ছা সে তো জানে তৌসিফ আগেও কোনো নারীতে গভীরভাবে মত্ত ছিল, সেই নারীর মাঝে বিচরণ করেছে। পিয়াসীকে সে অতিরিক্ত ভালোবাসতো। 1 ঘন্টাতে যে কতবার ফোন দিত তারই আত্মা নেই। বন্ধু মহলে মানুষ হাসাহাসি করতো ওকে নিয়ে। বউ পাগলা উপাধি পেয়েও কোনোদিনও নিজেকে ছোট করেনি তৌসিফ। সবসময় তার মনটা চাইতো তার পিউর কাছাকাছি থাকতে। মনে হতো যত দিচ্ছে ততই বুঝি ভালোবাসা কম হচ্ছে। এত এত সুখ প্রেম সে যাকে উৎসর্গ করলো, দিন শেষে সেই নারীটা তার চোখে এক মুঠো বালি দিয়ে চলে গেল। তৌসিফেরও উচিত ছিল না তার পিউকে দেখিয়ে অন্য নারীর প্রেমের সুধা পান করা। সকাল সকাল চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যায় তৌসিফের। রাতে দেরিতে ঘুমানোর ফলে মাথা টিসটিস করছে ওর। চোখ ভর্তি ঘুম থাকায় উঠে বসেও একটু ঝুমছেও। 2 হাতে চোখটা ডলে খোলার আগেই ওর কান সজাগ হলো। পৌষের গলা শোনা যাচ্ছে, কাউকে ধমকাচ্ছে। মস্তিষ্ক তড়িৎ প্রবাহের ন্যায় চটপট চলা ধরলো। ফট করে চোখ মেলল তৌসিফ। তাড়াতাড়ি নরম বিছানা ছেড়ে হাবিলদারের মতো সোজা হয়ে দাঁড়িয়ে গেল। ওর বউ যে সকাল সকাল গ্যাঞ্জাম পাকিয়েছে তা বুঝতে 1 মিনিটও লাগালো না। হুড়মুড় করে বেরিয়ে এলো তৌসিফ। পায়ে চপ্পল দেওয়ার সময়টুকুর বড্ড অভাব। বাইরে আসতে চমকালো 3 গুণ বেশি। মিনুকে সমান তালে ধমকাচ্ছে পৌষ। মিনু মাথা নিচু করে ফুঁসে যাচ্ছে, তবে কথা বলছে না। তখনই একটা সিল্কের নাইটি গায়ে ওড়না পেঁচিয়ে সোহা বেরিয়ে এলো। সবেই তার ঘুম ভেঙেছে বোঝা যাচ্ছে। মিনু তার আপাকে দেখে সাহস পেল। সোহা আশেপাশে তখনও দেখেনি। কপাল কুঁচকে ঘুমু কণ্ঠেই বলল, চিল্লাচিল্লি কিসের সকাল সকাল? এটা বাসা না অন্য কিছু? কাল কত রাতে বাসায় ফিরেছে মানুষটা, ওনার কি ঘুমের দরকার নেই? তৌসিফকে অবশ্য দেখেনি সোহা। মিনু দৌড়ে ওর আপার কাছে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সোহা কপাল কুঁচকে বলল, তোকে বকেছে? হ্যাঁ আপা, অনেক বকেছে, গালি দিয়েছে। আর কিছু বলার আগে রাগে ফোঁসফোঁস করতে করতে পৌষ এগিয়ে আসতে নেয় মিনুর দিকে। তৌসিফ বুঝে কেলেঙ্কারি ঘটে যাবে যে কোনো সময়। তাড়াতাড়ি পেছন থেকে পৌষের পেট জড়িয়ে ধরে, তবে বিশেষ লাভ হলো না। পৌষ রেগে আগুন হয়ে চিল্লিয়ে উঠল, মিথ্যুক, মিথ্যা বলে। কখন গালি দিয়েছি তোকে? শালি এইদিকে আয়, দেখ তোকে কি করি। তোর মুখ খামচে দেবো একদম। ওই বান্দরের মতো চুলে একদম টেনে উপড়ে দেবো। চিনিস তুই আমায়? তোর 14 গোষ্ঠীকে ঘোল খাইয়ে ছাড়বো। সোহা হা করে তাকিয়ে রইল। তৌসিফ পৌষকে 2 হাতে নিজের সাথে মিশিয়ে উঁচু করে নিল কিছুটা। পৌষের পিঠটা ওর বুকে ঠেকলো। ওভাবে ওকে নিয়ে রুমে এসে পা দিয়ে দরজা লাগিয়ে দিল। সমান তালে হাত পা ছুটছে পৌষ। তৌসিফ না পেরে ওকে বিছানায় শুইয়ে দিল। নিজে ওর পাশে শুয়ে ওর 2 হাত শক্ত করে নিজের হাতে ধরে নরম স্বরে বলল, এমন করছে কেন পৌষরাত? কি করেছে মিনু? রাগে কাঁপতে কাঁপতে পৌষ বলল, সকালে আমায় দেখে হাসছিল, কিছুই বলিনি। আমাকে দেখিয়ে দেখিয়ে সামনে ঘুরঘুর করতে করতে কাকে যেন বলছিল যে নতুন মানুষের সুখ নেই, সকালে গোসল করে না। ও যে আমাকে বলছিল তা আমি বুঝিনি নাকি? হ্যাঁ, ওর ওই চাপা ভেঙে দেবো একদম আমি। কত বড় সাহস! আগেও এমন করেছে, কিছুই বলিনি আমি। কাজের মেয়ে এত উড়াউড়ি কিসের? পৌষকে অবাক করে দিয়ে ওর 2 গালে হাত রাখলো তৌসিফ। ঠিক দ্বিতীয় দিনের ন্যায় গালে আদর দিতে লাগলো। পৌষ প্রশ্রয় দিল না। ঝটাক করে হাত সরিয়ে দিয়ে বলল, রাতে মন ভরেনি না? আচ্ছা রাতে কেন যেতে হবে? এখনই যান না। কে আটকালো? আমি? রাতে গেলে যা করেন দিনের আলোয় তা করতে ভয়। আচমকা তৌসিফের থাবার শিকার হলো পৌষ। ওর তোতা পাখির মতো মুখটা বন্ধ হয়ে গেল। তৌসিফের প্রচণ্ড রাগ হলো, তবে দমন করলো। পৌষের কপালে কপাল ঠেকে ফিসফিস করে বলল, যা ভাবছো ভুল। আর কি শুনতে চাও? মানুষের কথা মিথ্যা না। শোনা কথা কান দিও না। চোখে দেখা মিথ্যে নয়। মাঝে মধ্যে হয়। সোহা কাজের মেয়ে, এত কিসের ক্ষমতা ওর? কেন এত নাক গলায় সব কিছুতে? কেন? এসবে মাথা ঘামিয়ে না পৌষরাত। 100 বার ঘামাবো। পৌষরাত! টেনে টেনে পৌষ নাম নিয়ে মুখটা নামিয়ে ওর থুতনিতে চুমু খেলো তৌসিফ। ঝনঝন করে উঠল পৌষের দেহটা। এই লোকের এই ছোঁয়া ওর সহ্য হয় না। তৌসিফ নিজেই সরে গেল বটে। ওয়াশরুমে যেতে যেতে বলল, আমি আসলে বের হবে একসাথে। কথা বুঝি শুনে পৌষ তরতর করে বেরিয়ে গেল রুম থেকে। বের হতেই দেখা মিলল সোহার। পৌষ একটা মুখ ঝামটা দিয়ে সোজা কিচেনে ঢুকলো। বুয়া তখন পরোটা বেলছেন। পৌষ নিজে পরোটা ফ্রাই প্যানে দিয়ে বলল, ঘি কোথায়? বুয়া যেন ভূত দেখার মতো চমকালো। কখনো মালিকরা রান্নাঘরে পা রাখেন না। চমকানোটা বড়ই স্বাভাবিক। বুয়া কিছুটা তোতলানো গলায় বলল, আপনি? আমি করে দিচ্ছি নতুন বউ, আপনি টেবিলে বসুন। কেন?
আমি করতে পারি তো। মামা দেখলে রেগে যাবেন আপনি। আপনার মামার কাঁথা পুড়িয়ে আমি? বুয়ার যেন ঘাম ছুটে গেল, চাকরিটা ছুটে যাবে কি তাহলে। পোষ তাগাদা দিতেই কিশোরী মেয়েটা ঘিয়ের বয়ামটা বের করে দিল। চামচ ভরে ভরে ঘি দিয়ে পরোটা ভাজছে রোদ। মুহূর্তে যেন ঘ্রাণের মৌ মৌ করে উঠল রান্নাঘর সহ পুরোটা ড্রয়িং রুম। বুয়াদের সাথে অতি সহজ গলায় কথা চালালো পৌষরাত। বেচারীরা ভয় পাচ্ছে তার চেহারা স্পষ্ট। তাদের এত আতঙ্ক বুঝে আসলো না পৌষের। মেজাজের কিছুটা ফুরফুরে হলো। সেই ফুরফুরা মেজাজটা ঝুরঝুরা করতে হাজির হলো সোহা। এসেই নাক চেপে ধরে বলে উঠল, এসব কি রান্না হচ্ছে এখানে? সকাল সকাল এত ভারী খাবার কেউ খায় না এখানে। এখন খাবে? পৌষ তীক্ষ্ণ গলায় বলল। সোহা সরল চোখে তাকিয়ে বলল, এসব এখানে খাওয়া হয় না। বললাম তো এখন খাবে। আনহেলদি খাবার, তুমি খাবে খাও, বাকিদের জোর করছো কেন? পৌষ দাঁত কটমটালো, চোখ রাঙিয়ে তাকালো এহেনভাবে যেন সোহা সহ ওর মাথা ফাটিয়ে দিবে। সোহা অতটুকু মেয়ের এইরূপ চাহনি দেখে চমকালো, ভরকালো। পৌষ দাঁত চেপে বলল, কাজের মেয়ের মতো থাকার চেষ্টা করবেন। আমার উপর কথা বলবেন না একদম। আমার যা মন চাইবে রান্না করব। মন চাইলে থাকবেন, না হয় অন্য কোথাও চাকরি দেখুন। এই বাড়িতে কাজ করতে হবে না আপনার। এমনিতেই গতকালে রেস্ট নিয়েছেন, কিছুই বলিনি। আজ থেকে কাজে হাত লাগান। যত কাজ শরীর তত চাঙা। আর একটা কথা, ওই রং ঢঙের নাইটি পরে সকাল সকাল রুম থেকে বের হবেন না। কুড়িচিরপূর্ণ লাগে দেখতে। সোহা এতটাই শক্ত হলো যে বাক্য হারিয়ে ফেললো, কোনো কিছু বলার মতো খুঁজে পেল না। ওখানে ঠায় দাঁড়িয়ে থাকতে পৌষ এবার যথেষ্ট উঁচু গলায় বলল, কি হলো, বের হন। সোহা বের হলো ঠিকই, তবে নিজের রুমে গেল না। ও সোজা ঢুকলো তৌসিফের রুমে। তৌসিফ মাত্রই বের হচ্ছিল, সোহাকে দেখেই দাঁড়ালো, বিরক্ত গলায় বলল, রাতে না কথা হলো, এখানে কি করছো? সোহার চোখ ভর্তি পানি, তৌসিফের দিকে তাকালো। তৌসিফ ওর চোখে পানি দেখেও তেমন কিছু বলল না। বের হতে নিলেই সোহা বলল, আপনার এই বউ আমাকে পদে পদে অপমান করে যাচ্ছে। আমি নাকি কাজের বুয়া, আমাকে বলেছে কাজ করতে, আমার পোশাক নিয়েও কথা বলেছে, এমনকি আমাকে এখান থেকে বের হয়ে যাওয়ার হুমকিও দিয়েছে। তৌসিফের গলা বড়ই শান্ত শোনালো। অভিযোগ করার সুযোগ দিচ্ছ কেন? আপনি সু গোনাও সোহা। সোহা 2 পা এগিয়ে আসলো। তৌসিফ ওকে সাইড কেটে বেরিয়ে এলো। সোহার চোখ দিয়ে পানির বিন্দুকণা গড়ালো, আঙ্গুলের সাহায্যে তা মুছে ফেললো সোহা। মিনমিন করে বলল, এই 2 পয়সার মেয়েকে আমি দেখে নিব। তৌসিফ রুম থেকে বেরোতেই ঘ্রাণে ওর পেট ভরে গেল যেন। একবার গলা উঁচু করে ডাকও দিল। পৌষরাত। পৌষ অবশ্য উত্তর দিল না। খানিক পরই হাতে প্লেট নিয়ে গিয়ে এলো। পৌষের নাকটা ঘামা ঘামা। মেয়েটা রান্নাঘরে গিয়ে ঘেমে উঠেছে। ওকে বলার সুযোগ না দিয়ে তৌসিফ ডাকলো বুয়াকে। ভয়ে ভয়ে বুয়া ছুটে আসতে তৌসিফ ধমকে উঠল, তুমি থাকতে পৌষরাত কেন কিসেনে? বুয়া এত টাকা বেতন দিচ্ছে কেন? যদি আমার বউ রান্না করে তো তোমরা কি করো? তৌসিফের ধমক খেয়ে বুয়া মাথাটা নামিয়ে নিতে না নিতে পোষ ফোঁস করে উঠল, যেন সর্বদাই প্রস্তুত সে লড়াই করার জন্যে। কি সমস্যা আপনার? ওনাকে কেন ধমকাচ্ছেন? আমি একবার বলেছি উনি আমাকে ওখানে যেতে বলেছে। যাকে ধমকানোর তাকে তো টু শব্দটাও বলেন না। দুর্বলের প্রতি অবিচার করে যাবেন আপনি, হ্যাঁ? কাঠখোট্টা গলায় কথাগুলো বলে হাতে থাকা কাচের প্লেটটা সজোরে টেবিলে রেখে পোষ রুমে চলে গেল। তৌসিফ দেখলো সেখানে গরম গরম পরোটা রাখা। ঘ্রাণে লোভ জেগে উঠল। চাইলেও খেতে পারল না তৌসিফ, বউ রেগে আছে। উঠে রুমে যেতে দেখলো পৌষ ব্যাগ গুছাচ্ছে। তৌসিফ ব্যাগটা নিজের হাতে নিয়ে বলল, চলো খাবে। খাবো না। পৌষরাত। পৌষ ঘুরে দাঁড়ালো, দাঁত খিটমিট করে বলল, কি পৌষরাত সারাদিন? রাত হলে তো ওই ছেড়ির কথাই মনে পড়ে আপনার। যান না ওর কাছে। কি মনে করেছেন দেখিনি? একটু আগেও যে আমার নামে বিচার দিতে এসেছিল, একটা কাজের মেয়ে হয়ে মালিকের বেডরুমে যখন তখন ঢুকে যায়। এর মানেটা কি? নোংরা মতো মানুষ ঘরের বাইরে করে, অথচ এই প্রথম দেখলাম মানুষ ঘরের মধ্যে দিন দাহারে রাতের অন্ধকারে নিজের ঘরেই নোংরামো করে। তৌসিফ বরাবরই রাগ সামাল দিতে ব্যর্থ হচ্ছে। পৌষের মুখটা আচমকা চেপে ধরে বলল, বেশি বলছো। পৌষ নিজেকে ছাড়াতে চাইল। বরাবরই ছটফট করা ওর স্বভাব। এবারেও ব্যতিক্রম ঘটল না। তৌসিফের হাসি পেল নিজের উপর। পৌষের মুখটা আলতো করে ধরল এবার। 2 গালে হাত রেখে বলল, তুমি আমাকে কতটা রাগিয়ে দাও হানি? পৌষ তাচ্ছিল্য করে বলল, কাপুরুষের মতো রাগ হলে বউকে সিগারেটে ছ্যাঁকা দিবেন, সমস্যা তো নেই। সেদিন দোষটা কাটছিল। পৌষের ঠোঁটে তাচ্ছিল্যের গাঢ় হাসি দেখা গেল। তৌসিফ চট জলদি ওর হাত দুটো ধরে চোখে চোখ রেখে বলল, আজ পর্যন্ত এই তৌসিফ তালুকদার এতটা অপমানিত হয়নি যতটা তুমি করেছো, রোজ করছো, এখনো বউদের সামনে করলে। আমি কিন্তু রাগ করছি না। ওমা, সে কেন? কোথায় আপনার সিগারেট?
দিন, লাইটার জ্বালিয়ে দিই, ছ্যাঁকা দিন আমায়। পৌষের তো শরীর মাংসে করা না, আমার তো কোনো ব্যথা লাগে না। বলে তৌসিফের পকেটে হাত দিল সিগারেটের খোঁজে। তৌসিফ হাত দুটো ধরে থামালো, গাঢ় কণ্ঠে বলল, আর হবে না। আপনি না সকালে বললেন আমি যা ভাবি তা ভুল, তাহলে আমায় বিশ্বাস করাতে সোহার মিনুকে বাসা থেকে বের করে দিন। তৌসিফ কথা বলল না, একটু সময় নিয়ে বলল, আমি অদাবদ্ধ পোশরাত। পৌষ নিজের হাত ছাড়িয়ে নিল, তৌসিফকে ধাক্কা দিয়ে বলল, আপনি যে একটা বুদ্বুদ্দা শয়তান তা আমি আগে থেকেই জানি। হোয়াট? এসব কেমন শব্দ পোশরাত? বুদ্বুদ্দা মানে আপনি, যার ভেতরে ভেতরে রগে রগে শয়তানি, মেয়েবাজ লোক। ওই ওই হচ্ছে বড় খারাপ। শালিকে ধরে টাকলা বানিয়ে দিতে মন চায় আমার, চুলে ফ্লিপ মারে আমার সামনে। তৌসিফ ওর মুখটা হাতের তালু দিয়ে চেপে ধরে ফিসফিস করে বলে, এসব গালি কে এসে গেছে তোমাকে? হোয়াট ইজ দিস পোশরাত? তুমি গালিতেও কেন? পৌষ নিজের মুখটা ছাড়িয়ে নিয়ে বলল, ওহ, ওই আকাম কুকাম করবে তা দোষ না, পোষ গালি দিলেই দোষ। এখন ওর সামনে গিয়ে গালি দিব আমি, দাঁড়ান। বলেই বের হতে নিল পৌষ। তৌসিফ ক্লান্ত হলো। সকাল থেকে এই মেয়ে আজ জোশে আছে। কোন দুঃখে যে গত রাতে ওই রুমে গেল, নিজের কপালটা দেয়ালে ঠুকতে মন চাইছে এখন। পৌষকে বহু কষ্টে আটকে শান্ত স্বরে বলল, জান আমার প্লিজ, এখন থামো, চলো খাবো এখন। তোমার শক্তি হবে, তাহলে শক্তি পেলে আরো ভালো মতন চুল ছিঁড়তে পারবে। পৌষ থামলো বটে। টেবিলে খেতে বসলে পৌষ তৌসিফের প্লেটে গরুর বট ভুনা আর গরম ঘিয়ে ভাজা পরোটা তুলে দিতে সোহা বলল, এসব খেয়ে পরে পেটের সমস্যা হবে, আনহেলদি খাবার। পৌষ রসিয়ে বলল, ওরে সোনা, তোমার এই আওলা প্রেমের বাউলা বাতাস অন্য বেটাকে করো, যাও। এই বেটাকে বাতাস করার জন্য আমি আছি। তৌসিফ শুনেও শুনল না কিছু। এই গরম পরোটার বট ভুনা আজ বহু বছর পর খেলো। আগে মা খাওয়াতো, 3 ভাই বোন একসাথে গোল হয়ে বসে খেত, এখন খাওয়া হয় না। কোরবানিতে এত এত গরু কোরবানি করার পরও বট খাওয়া হতো না, বুয়ারাই খায়। আজকে অনেক ভালো লাগা কাজ করলো। একসাথে 5টা পরোটা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল তৌসিফ। পৌষ একটাই এখনো শেষ করতে পারেনি। তৌফিক ভাবলো এই মেয়ে তো ততটা খায়ও না, অথচ তেজ দেখো যেন সবাইকে চিড়ে ফেলবে, পারলে কখন জানি তৌসিফকে খেয়ে নেয়। আকাশ পাতাল ধ্যান ধরে ভাবছে পৌষ। মাথায় ওর যে কিরা উঠেছে তা এত সহজে শান্ত হবার নয়। তৌসিফ মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে, মাঝে মাঝে ফাঁকফোকর দিয়ে পৌষকেও দেখে নিচ্ছে। মেয়েটা এত উতলা হয়ে থাকে যা বলার বাইরে। বাসা থেকে বের হওয়ার সময় সোহা শুধু তৌসিফকে লোফার বের করে দিয়েছিল, ব্যাস এই মেয়ে কাণ্ড ঘটিয়ে এলো। অগত্যা পৌষের দেওয়া ভেলভেটের লোফার পরল তৌসিফ। এতে অবশ্য পৌষ শান্ত আছে কিছুটা। আচমকা পৌষ সিটি বাজাতেই তৌসিফ ওর দিকে তাকালো, ভ্রু উঁচু করে জিজ্ঞাসা করলো, কি? গাড়ি থামান। হানি লেট হচ্ছে। তাতে আমার কি? ফোঁস করে শ্বাস ফেলল তৌসিফ। গাড়িটা থামাতেই জালনা খুলল পৌষ। পাশে পোড়া ভুট্টা বিক্রি করছে। পৌষ জোরে হাঁক ছেড়ে ডাকলো, ওই ভুট্টাওয়ালা মামা, একটা ভুট্টা দিন। লোকটা ভুট্টা এনে দিতেই পৌষ 20 টাকা দিল। যদিও তৌসিফ দিতে চাইলো টাকা, কিন্তু পৌষ মুখ ঝামটা দিয়ে নিজেই টাকা দিল। লোকটা 20 টাকা দেখেই বলল, পৌষ মুখ ভেটকি মাছের মতো করে বলল, 30 টাকা? এই ভুট্টা 20 টাকা খেয়ে এলাম আজীবন। আপনার ভুট্টা কি মহাসাগরের নিচে জন্মায় যে 30 টাকা? লোকটা কিছু বলতে চেয়েও যেন মিনমিন করলো। পৌষ ব্যাগ হাতটা দেখলো ভাঙতি নেই, তাই বলে উঠল, আপনার খালুজানের কাছে যান, উনি দিবে 10 টাকা। তৌসিফ আহত চোখে তাকালো। 10 টাকা দিয়ে গাড়ি চালাতে চালাতে শুকনো মুখে বলল, আমাকে তোমার খালুজান মনে হয় পোশরাত? উফ, টক বেশি। তৌসিফ আশাহত হলো। এই মেয়ে কি দিয়ে তৈরি, কোন মাটি, মাটির জাত কি? তৌসিফের জানতে মন চাইলো। পৌষ হঠাৎ ওর মুখের সামনে ভুট্টা ধরে বলল, দিন, কামড় দিন, পরে আমার পেট ব্যথা করবে। করবে না? নজর দেয়নি। বিশ্বাস করি না। সত্যি বলছি। ঋণ রাখে না পোষ। 10 টাকা আপনার ছিল, তাই 4-5 কামড় খাবেন। তৌসিফ কথা বাড়ালো না। ড্রাইভিং করতে করতে ভুট্টা কামড়ে খেলো। খেতে খেতে সে পুরোটাই খেলো। পৌষ অবশ্য কিছু বলেনি তাতে। শেষে 4-5টা দানা অবশিষ্ট ছিল, যা পৌষ খেলো। তৌসিফের এসব খাওয়া হয় না। সর্বোচ্চ বয়েল কর্ন খায়ও, এভাবে পুরোটা খাওয়া হয়নি কখনো। পৌষ হয়তো বুঝলো, তাই কিছু বলল না ওকে। ভার্সিটি নামিয়ে দিয়ে তৌসিফ বলল, আমি নিতে আসবো আজ। কোন দুঃখে? এত ঝগড়া পড়ো তুমি? এই দিক দিয়েই বাসায় যাব, তাই বললাম। আচ্ছা, আমি গেলাম তাহলে। বলে অপেক্ষা করলো না পৌষ। গেট পেরিয়ে ভেতরে চলে গেল। দীর্ঘ 1 মাস পর শ্বশুরবাড়ি এসেছে হেমন্ত। এতদিকে ঝামেলা পোহাতে পোহাতে এদিকে পা রাখার সময়ই হয়নি।
শ্রেয়া অবশ্য বুঝদার মেয়ে, সহসা রাগ করে না, তবে আজ রেগে আছে কিনা হেমন্ত বুঝতে পারছে না। সাথে ওর কোলে কাঁধে হাত ধরে আর পিছু পিছু কাজিনগুলো এসেছে, তাদের একমাত্র ভাবি শ্রেয়া। ভাবিকে দেখে না আজ মাসখানেক হলো। ইনিমিনি দরজা খুলে হেমন্তের কোল থেকে নেমে শ্রেয়ার রুমে দৌড় দিল। পিহাও ঢুকলো পিছু পিছু। হেমন্তকে দেখে ও শ্বশুর শাশুড়ি তড়িঘড়ি শুরু করলো। হেমন্ত তাদের ব্যস্ত হতে না বলল। পিছনে 2 হাত ভর্তি সদাই নিয়ে ঢুকলো চৈত্র আর জ্যৈষ্ঠ। শ্রেয়ার বাবা এগিয়ে আসতে দুজন বিনয়ের সহিত সালাম জানিয়ে বলল, আমরা ভেতরে রাখছি আঙ্কেল। একদম কিচেনে গিয়ে রাখলো সব। হেমন্ত শুধু শাশুড়িকে বলল, মা, ওই ব্যাগটায় কাঁচে মাছ, ওইগুলো ফ্রিজে রেখে দিন, কাটিয়ে এনেছি। ভদ্রমহিলা খুবই সন্তুষ্ট মেয়ের জামাইয়ের উপর। ছেলেটা অনেক বুঝদার। এমন সংসারী ভদ্র নম্র ছেলে আজকাল মেলা মুশকিল। এই যে সে মেয়ের জামাই, তার কি দায় মাছগুলো কাটিয়ে আনার? তবুও সেই কাজ করবে। বাড়িতে ছেলে না থাকায় যে কাজগুলো করা ঝামেলার তা সব হেমন্ত করে দিবে। ভদ্রলোকের বয়স হয়েছে, যথাযথ সব কাজ সামাল দিতে সমস্যা হয়, কিন্তু হেমন্তর মতো মেয়ে জামাই থাকাতে সেই কষ্ট লাঘব ঘটেছে। গত সপ্তাহে নিজে আসতে পারেনি, তাই মানুষ দিয়ে বাজার পাঠিয়ে দিয়েছে। কোনো দায় ছাড়াই সেই কাজগুলো করছে। হেমন্তের শাশুড়ি ঠান্ডা শরবত বানিয়ে দিতে জ্যৈষ্ঠ আর চৈত্র এক চুমুকে শেষ করে সোজা হেঁটে ভাবির রুমে চলে গেল। অসহায় লাচারভাবে বসে রইল হেমন্ত। বউটাকে সরাসরি দেখে না, মাস হলো ছুঁয়ে দেখা হয় না। ভাগ্যক্রমে একটা দুটো চুমুও খাওয়া হচ্ছে না। শ্বশুর শাশুড়ির সাথে দীর্ঘ সময় আলোচনা চলল। মেন মুদ্রা অবশ্য পৌষরাত। ভদ্রমহিলা এবং ভদ্রলোক যথেষ্ট বুঝদার। সবটা শুনে শুধু বললেন, ওর কপালে সুখ কমই ছিল হেমন্ত। যার বাবা মা নেই, আসলে তারা কোনোদিনই প্রকৃত সুখ পায় না। আমাদের পোষও হয়তো এখনো সুখ পাবে। ও মানিয়ে নিতে পারছে না, অভিমান ধরে বসে আছে। প্রথম দিন যখন দেখলো আমাকে মুখ ঘুরিয়ে চলে যেতে, আমার অনেক আদরের এই বোনটা, ফার্স্ট কাজিন, মায়া বা টান যেটাই বলুন একটু বেশি। চিন্তা করো না বাবা, সময় মানুষকে মানতে শিখিয়ে দেয়। পোষ নাদান, শিখে যাবে। দীর্ঘশ্বাস ফেলে হেমন্ত এদিক ওদিক তাকালো। শাশুড়ি একটু হেসে বলল, রেগে লাল হয়ে আছে, দেখো মানি কি না। কেন যে কথা বুঝে না। এসেছো না তুমি, তোমাকে দেখলে রাগ পড়ে যাবে। শ্বশুরের মুখে এহেন কথা শুনে কিঞ্চিত লজ্জা পেল হেমন্ত। পুরুষের এই লাজ বড়ই সুন্দর। হেমন্ত উঠে দাঁড়ালো, পা বাড়ালো তার প্রেয়সীর রুমে। ঢুকতেই দেখা মিলল খাটে গোল হয়ে বসা শ্রেয়ার দিকে। ঢোলা একটা ফ্রক পরে মাথায় ওড়না দিয়েছে মেয়েটা। গালটা ফুলেছে একটু, মোটা হয়েছে অল্প স্বল্প। হেমন্তের খারাপ লাগলো। বউটাকে দেখে না আজ ঠিক গুনে গুনে 27 দিন। মুখের কথা বুঝি এটা? ভিডিও কলে কি মন মানে? ইনিমিনি একদম লেগে ঘেসে আছে শ্রেয়ার কাছে। এদের কথার ও জোর সেই পৌষকে ঘিরেই। মন খারাপ করে কথা বলছে শ্রেয়া। হেমন্ত গলা ঠেকালো, শুধালো, বের হ সবগুলো। সবগুলো দাঁত বের করে হাসলো। এরা জানে হুরুম তারুম করা হেমন্ত ভাই এখন ম্যাও করবে। যদিও তাদের ভাবি অতি নরম মানুষ, তবে কেন জানি হেমন্ত ভাই তাকে আরো নরম মনে করে আগলে রাখে। কিছু পুরুষই থাকে এমন। এরা হয় অতি যত্নশীল, দায়িত্ববান, নিষ্ঠা, পক্ষপাত মুক্ত, একদম হাজব্যান্ড ম্যাটেরিয়াল। একে একে সবগুলো হেমন্ত ভাইকে দেখে দাঁত কেলাতে কেলাতে বের হতেই ঝড়ের বেগে দরজা লাগালো হেমন্ত। তার অবশ্য দেরি হলো না। জানালা লাগিয়ে এক হাতে পর্দাও টেনে দিল। শ্রেয়া তখনও বসা খাটে, টলমলে চোখে তাকিয়ে সে। হেমন্তর বুকে ঝড় উঠে গেল মুহূর্তে। এক লাফে খাটে উঠে শ্রেয়ার কাছে চলে এলো সে। চোখের পানিটুকু পড়ার সুযোগ না দিয়ে 2 চোখ ভরে চুমু খেলো। পরনে থাকা শার্টটা খুলে বুকের মাঝে জড়িয়ে নিল শ্রেয়াকে। শ্রেয়া ফুপিয়ে উঠল। হেমন্ত অস্থির হলো, তার বুক চিনচিন করছে। রোজ কথা হতো, তবু আজ মনে হচ্ছে জনম বুঝি পেরিয়ে গেল। শ্রেয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, শ্রেয় কাঁদে না প্লিজ বাবু, কাঁদে না। নরম্যনা শ্রেয়া বড়ই স্বামী সোহাগী। এতগুলো দিন পর তার আগমনে রাগ পুষে রাখতে পারল না সে। 2 হাত মেলে তার পিঠ আঁকড়ে ধরল। হেমন্ত আলগোছে ওর ফ্রকটা খুলে দিল। অতি যত্নে বিছানায় শুইয়ে দিয়ে চোখ দুটো মুছে দিয়ে বলল, কাঁদলেও কষ্টে অত কাঁদে শ্রেয়। বলেই 4 মাসের পেটটার দিকে তাকালো হেমন্ত। হাত বুলাতে বুলাতে বলল, কেমন আছেন আপনি আব্বু? ও রাগ করেছে, আমাকে বলেছে কথা বলবে না। তাই বলে পেট ভর্তি চুমু খেতে লাগলো হেমন্ত। এই 27টা দিন যতগুলো আদর ছিল সবগুলো পুষিয়ে দিয়ে হেমন্ত উপরে উঠে এলো। নিজের বুকের সাথে মিশিয়ে নিল শ্রেয়াকে। নীরবে তাদের প্রেম চলল। সবটা চলল একদম নিবিড়ভাবে। বুকের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে শ্রেয়া। ওর চুলে হাত চালাচ্ছে হেমন্ত। শ্রেয়া গাঢ় গলায় বলল, পৌষটা রেগে আছে।
আপনি যাননি আর? গেলাম গতকাল, ঘুরিয়ে আবার বাসায় এলাম। জানো শ্রেয়, মনে হলো আমার কলেজাটা কেটে রেখে এলাম। শ্রেয়ার চোখ গলিয়ে পানি পড়ল। হেমন্তর বুক ভিজল। শ্রেয়ার কপালে চুমু দিয়ে বলল, মন খারাপ করো না তুমি পাখি। জানোই তো, রাগ পুষে রাখতে পারে না ও। বড্ড জিদি কিনা, মনে জমিয়ে রাখে না কিছু। আমি যদি বুঝতাম এমন কিছু হবে তাহলে এখানে আসতামই না। তোমাকে আসার অনুমতি দেওয়া হয়েছিল এর জন্যই, যাতে এসবে তুমি স্ট্রেস না নাও। পৌষকে দেখতে যাব। এখন না। ওকে সত্যিটা বলেছেন? অর্ধেক। হেমন্তর বুকে মাথা এলিয়ে রাখলো শ্রেয়া। তার আফসোস হয়, এক প্রকার জোর করেই বাবার বাসায় এসেছিল। শ্বশুর থেকে অনুমতি নিয়েছিল 1 মাসের। আজ 27তম দিনে হাজির তার জামাই। অনেক ভালোবাসে কিনা। তাদের সেই ভালোবাসার অস্তিত্ব আসবে অতি শীঘ্রই। শ্রেয়া এতে খুব বেশি খুশি, অথচ এই বাবুকে ঘিরে সবচাইতে বেশি পাগল তো পৌষ। নামটাও নাকি সে রাখবে। তৌসিফ পৌষকে বাসায় নামাতেই হঠাৎ কল পেয়ে বেরিয়ে গেল। খেয়ে দিয়ে এক ঘুম দিয়ে উঠল পৌষ। রান্নাঘরে ঢুকে 1 প্যাকেট চিপস নিয়ে বিশাল বড় ড্রয়িং রুমে আরামদায়ক কাউচে হাত পা উঠিয়ে বসলো। টিভিতে একটা কার্টুন চ্যানেল দেখতে দেখতে মুখে যতটা পারলো চিপস ঠুসতে লাগলো পৌষ। এভাবে মুখ ভরে চিপস না খেলেও শান্তি লাগে না। আচমকা মিনু পাশ দিয়ে যেতে যেতে বলল, এটা আমার টিভি দেখার সময়। দলিল দেখা। মিনু নাক ফুলালো। সোহার রুমে গিয়ে বিচার দিল। আপা টিভি দেখতে দিচ্ছে না। সোহা হাতে লোশন লাগাতে লাগাতে বলল, এই আপদ যে কবে বিদায় হবে। আপদ আসতে দিলে কেন আপা? তুই বুঝবি না, চল। সোহার ঘরেও যথেষ্ট পরিপাটি হয়ে থাকে, আজও তাই। দামি পোশাক তার পরনে। সোহা একদম পৌষের সামনে দাঁড়ালো। আচমকা টিভির সামনে দাঁড়াতেই পৌষ চমকালো। মুখে চিপস থাকার কারণে কোনো মতে বলল, কি? এই সময় মিনু টিভি দেখে। মুখের টুকু শেষ করে পৌষ বলল, আমি কি ওর চোখ ধরে রেখেছি? এসব বাচ্চাদের জিনিস অফ করে ওকে দেখতে দাও। আমি এ বাড়ির কে? সোহা হকচকালো এহেন প্রশ্নে। পৌষ নিজেই বলল, বউ আমি, তৌসিফ তালুকদারের বউ। চোখের সামনে থেকে গুনে গুনে 10 হাত দূরে যান। সোহা দাঁত কটমটিয়ে উঠতেই হাতে থাকা রিমোটটা ছুঁড়ে পাশের কাউচে ফেলে পৌষ। উঠে চলে যায় অন্যদিকে। মিনু এসে বাংলা সিরিয়াল চালালো। সোহা বসলো ওর পাশে। পৌষ এদিক ওদিক হেঁটে সোহার রুমে নজর দিল। এত ঝাঁকানাকা রুম দেখে ভেতরে ঢুকা মাত্রই অবাকে শেষ প্রান্তে পৌঁছালো। কোনো কাজের মেয়ের রুম এতটা বিলাসিতাপূর্ণ কেন হবে? আলমারি খুলে আরেক দফা চমকালো। শক্ত চোয়াল করে রুম থেকে বেরিয়ে এলো। কিচেনে পুনরায় ঢুকতেই বুয়া এসে বলল, কিছু বানিয়ে দিব ছোট ভাবি? সন্ধ্যায় কি খান আপনি? চলো চা খাই। বুয়া 1 কাপ বসাতেই পৌষ বলল, আমরা তো টোটাল 5 জন আছি, চাচা সহ 6 জন। 6 কাপ বসাও। বুয়া আশ্চর্য হলেও তাই করলো। পৌষ মিনি টেবিলে চা নিয়ে বসতেই সোহা কোথা থেকে এসে বুয়ার সাথে ধমকে উঠল, কখন পাস্তা করতে বলেছি বুয়া? আমার গ্রিন টি কোথায়? মিনুর ক্ষুধা পেয়েছে। পৌষী বুয়াদের বলেছে ওর সাথে চা খেতে। একা মজা লাগে না চা খেতে। সোহার আচরণে উঠে দাঁড়ালো পৌষ। উঁচু গলায় বলল, কোন সাহসে তাকে কাজের বুয়া ডাকো? নিজে কি খেয়াল আছে? বয়সে তোমার থেকে বড় উনি। উনি কেন তোমাদের কাজ করবে? সোহা দাঁত চেপে বলল, তোমার সাথে কথা বলছি না আমি, মেয়ে। চুপ থাকবে একদম। পৌষ ওর হাতে থাকা চা ছুঁড়ে মারল সোহার দিকে। ভাগ্যক্রমে শরীরে লাগেনি। সোহার সাদা পোশাকে চায়ের দাগ বসে গেল। এহেন অপমানে সোহার আগে কটমট করে বলে উঠল, বেজন্মা কিট কোথাকার, আজ বাসায় ফিরুক। আর কিছু বলার আগে গ্লাস ভর্তি পানি ওর মুখে মারল পৌষ। সোহাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে টেনে দরজা খুলে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলল, তোর কাজ আজ থেকে এই বাড়িতে নিষিদ্ধ, যা ভাগ। একদম সেই মুহূর্তে তৌসিফ এলো। সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি এসে আশ্চর্য গলায় শুধালো, কি হয়েছে? বাল হয়েছে। এই ভাগান এখান থেকে, নইলে আজ একে। বলতে বলতে রান্নাঘরে ঢুকে কিছু না পেয়ে ডাল ঘুটনি নিয়ে এলো পৌষ। এসেই তা ছুঁড়ে মারল সোহার দিকে। তৌসিফ হতভম্ব হয়ে গেল মুহূর্তেই। সোহা এতক্ষণ না কাঁদলেও তৌসিফকে দেখে কান্নার সুর তুলল। তৌসিফ বিরক্ত হয়ে বলল, চুপ করো সোহা। বলেই উদ্বিগ্ন গলায় পৌষকে বলল, হানি, কুল ডাউন। আমাকে বলো কি হয়েছে? বলতে বলতে ভেতরে ঢুকলো তৌসিফ। পৌষ রাগে কাঁপতে কাঁপতে বলল, একে এক্ষুনি বের করুন। বলেই তাকালো মিনুর দিকে। মিনু ভয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। পৌষ দাঁত খামটি মেরে বলল, এটাকেও বিদায় দিন। কত টাকা পায় দিয়ে এক্ষুনি বিদায় করবেন, নইলে চলে যাব আমি। তৌসিফ বুঝলো পরিস্থিতি বড়ই এলোমেলো। পৌষকে টেনে ওখান থেকে রুমে নিয়ে দরজা আটকালো বাইরে থেকে। সোহা তখনও বাইরে দাঁড়িয়ে। বুয়াকে ইশারা করতে পটপট করে সবটা বললেন উনি। তৌসিফ গম্ভীর কণ্ঠে বলে উঠল,
যে যার রুমে যাও। সোহা বাইরে থেকে দৌড়ে এসে রুমে ঢুকলো। মিনুও গেল আপার কাছে। তৌসিফ বুয়াকে বলল, পৌষের জন্য আজ রাতে খাসি রেঁধে দেবো, সাথে নাকি ঘন ডাল পছন্দ করে। ছোট ভাবি আজকে নিজের হাতে আপনার জন্য পায়া দিয়ে বিরিয়ানি রেঁধেছে মামা। সারাদিন বাসায় এসে এসবই করেছে। বলল আপনাকে নাকি সারাদিন জ্বালিয়েছে, তা রিটার্ন দিবে। অনেক শখ করে রেঁধেছে মামা, আজ যদি ওটা খেতেন। বুয়া সংকোচ নিয়ে বলল, অথচ তৌসিফের মুখে ভর করলো একরাশ মায়া। মেয়েটার মন একদমই পরিষ্কার, কোনো ঝামেলা নেই। যা আছে ওর মুখে। আজ কিভাবে জানি হাতও চালিয়ে দিল। সমান তালে দরজায় ধাক্কাচ্ছে পৌষ। তৌসিফ বুকে ফু দিয়ে ঢুকলো ভিতরে। ঢুকা মাত্র ওর বুকে ধাক্কা দিল পৌষ। তৌসিফ দরজা লাগিয়ে পৌষকে শান্ত করতে চাইল, তবে আজ পানি যে মাথার উপর উঠে গিয়েছে তা বুঝে গেল তৌসিফ। পৌষ সোজা গিয়ে নিজের ভার্সিটির ব্যাগ হাতে তুলে ফোন বের করলো। তৌসিফ এগিয়ে এসে ফোনটা কেড়ে নিতে পৌষ চোখ রাঙিয়ে তাকালো। তেজি গলায় বলল, আমার দ্বারা আর সম্ভব না। এমন রং তামাশা দেখা অন্তত আমার পক্ষে সম্ভব না। আপনার ভুল ছিল আমায় বিয়ে করা। চোখের সামনে নোংরামি সহ্য করা সম্ভব না আমায় দ্বারা। তৌসিফ চোখ বুজে শ্বাস নিয়ে বলল, আমি তোমাকে বলেমি তো। বিশ্বাস করি না। কি করতে পারি আর আমি? কাজের বুয়ার এমন বিলাসিতা, জাস্ট ওয়াও। এত দামি দামি কাপড়, আমায় অন্ধ ভাবেন আপনি? বুঝি না আমি যা তা স্বীকার করি, আর স্বীকার করি আমি বেজন্মা। তৌসিফ বাধ্য এর মুখ চেপে ধরে, লাল চোখে তাকিয়ে বলে, শান্ত থাকো। ধাক্কা দিল ওকে। পৌষ চিৎকার করে বলল, ডিভোর্স চাই আমার, আজই দিবেন। কাজে মেয়ে নিয়ে সুখে থাকুন আপনি। ডিভোর্স শব্দটা কানে বিঁধল ওর, মনের কোণে বিঁধল যেন। তীব্র বেদনায় ওর বুকে চাপ সৃষ্টি হলো। মুখে বলল, সংসার বাঁচাতে মিথ্যা কথা বলাও যায়। আমি না হয় ওয়াদা ভঙ্গ করলাম। পৌষ শুনতে চাইল না। তৌসিফকে ঠেলে বের হতে নিলেই তৌসিফ বলল, সোয়া আমার শোধ হয় পোষরাত। ফাটাবাসি চিপা বলা হোক বা মাইনকার চিপা, তৌসিফ পড়ল দুটোর মাঝ বরাবর। না বেরুতে পারছে না টিকতে। দরজা কপাট আটকে ওর মুখোমুখি বিছানায় পা ভাঁজ করে বসেছে পৌষ। চোখে মুখে তার উপচে পড়া দুটি, যার পুরোটাই ছড়াচ্ছে তৌসিফকে বড় মাপের এক আইক্কাওয়ালা বাঁশ দেওয়ার জন্যে। পৌষের এহেন চকচকা চোখ তৌসিফ আজ অবধি দেখেছে বলে মনে পড়ল না। মেয়েটার চোখে শুধু পানি, দুষ্টামি অথবা রাগের দেখা মিলত। আজ তার কেন এত কৌতূহল হওয়ার অবশ্য কথা, কিন্তু তৌসিফের মনে হচ্ছে ভিন্ন কিছু। পৌষের এই একাগ্রতা শুধুমাত্র তৌসিফের সাথে সোহার কোনো অবৈধ সম্পর্ক নেই এটা জানার জন্যে। নারী যেমনই না কেন তার স্বামীর সঙ্গে অন্য নারীকে সহ্য করবে না। প্রকৃতি তাদের সহ্য করার ক্ষমতা বেশি দিলেও তা ক্ষেত্র বিশেষ। স্বামী যতই খারাপ হোক না, কিন্তু চরিত্রহীন মানতে নারাজ নারী। তৌসিফের কেন জানি ভালো লাগলো ব্যাপারটা। পৌষের উৎসুক মুখটা দেখে মৃদুস্বরে হেসে বলল, হানি, আপনার হানির কাঁথা পুরি, মুদ্রায় ফিরুন। খটখটা গলায় পৌষ কথা বলতেই তৌসিফ দীর্ঘশ্বাস ফেলল, শুধালো, আমার বাবাকে চেনো? নামে। তুমি ছোট ছিলে, যখন মা মারা গিয়েছিলেন তখন তুমি হাফ প্যান্ট পরতা। রাগে দাঁত কটমট করলো পৌষ। এসব শুনতে চায়নিও, তবুও ধৈর্য ধরল। মুখে শুধু বলল, আপনি এখনো পড়েন? সেসব বাদ দিন। বাবা দ্বিতীয় বিয়ে করছিল, আমরা কেউ জানতাম না পৌষরাত। কিন্তু বাবা যখন মারা গেলেন তার আগে শুধু আমাকে বলেছিলেন এই কথা। তার দ্বিতীয় পক্ষের একজন মেয়ে আছে, বড় ভাই বা মেজো ভাই কেউ ওকে স্বীকার করলো না। অবশ্য বাবা ওর নামে যথেষ্ট সম্পদ রেখে গেছেন। বাইরে এতে আপত্তি করেনি, কিন্তু তারা কেউ সোহার দায়িত্ব নিতে নারাজ। বোনকে কাজের মেয়ের পরিচয় কেন রেখেছেন? আমি রাখিনি, আমি কখনো বলিনি কাজের মেয়ে। ভাবিরে ছড়িয়েছে এই কথা। প্রতিবাদ করার চেষ্টা করলেও লাভ নেই পৌষরাত। আমার দুই ভাই আগে, আপা আগে, তাদের সাথে আমার সম্পর্ক নষ্ট হবে সোহাকে নিয়ে কিছু কথা বললে। বড় ভাইকে ওয়াদা দিয়েছিলাম সোহার বংশবুনিয়াদ সত্যি কাউকে জানাবো না। আজ তা ভাঙতে হলো তোমার জন্য। তাই বলে আপনার গায়ে লাগে না যখন সবাই আপনার চরিত্রে আঙুল তুলে, আপন সৎ বোন নিয়ে এইসব নোংরা কথা বলে? আমার সামনে আজ পর্যন্ত কেউ বলেনি, ভাষা কথায় কান দেয়নি আমি। সব জেনেও আপনার ভাই কেন চুপ করে থাকে? তাদের বংশের নাম নিচু হয় না এতে? নাম নিচু হবে যদি শুনে যে বাবার অবৈধ সন্তান আছে। মৃদু কেঁপে উঠল পৌষ। চোখ দুটো টলমল করে উঠল। তৌসিফ আচমকায় পৌষকে নিজের দিকে টেনে নিল। আচমকা এমন ঘটাতে চমকানোর সুযোগটাও পেল না পৌষ। তৌসিফ ওর চোখে আসা চুলগুলো যত্ন সহকারে কানের পেছনে গুজে দিতে নিলেই দেহ বাকিয়ে গেল পৌষের। জানা নেই কেন এই লোকের স্পর্শ গায়ে লাগলেই কেমন জানি অনুভূতি হয় পৌষের। মনে হয় তার সারা অঙ্গ আন্দোলিত হয়। বুকের মাঝে থাকা গভীর হৃদে পানির ঝলাত ঝলাত শব্দ হয়।
তৌসিফ দুই হাতে পৌষের গালসহ কান দুটো নিজের তালুর ভাঁজে নিয়ে নিল, চোখে চোখে রেখেও নামিয়ে নিল পৌষ। তৌসিফ গাঢ় কণ্ঠে বলল, তাকাও। পৌষ সাহস জোগাতে অক্ষম হলো, কেন জানি হঠাৎই তার ভয় কাজ করছে। তৌসিফ ওর চোখে চোখ রাখার জন্য থুতনিটা তুলে ধরল। পৌষের চোখ টলমল করছে। তৌসিফের কারণ জানে, এই অতিরিক্ত লাভঝাপ করা চঞ্চল মনা প্রাণগুলো অতি আবেগী হয়। পৌষের মুখের দিকে তাকিয়ে বলল, আর একটা সত্যি শুনবে পৌষরাত? এবার কাজ হলো। সত্যি শোনার জন্য তাকালো পৌষ। তৌসিফ ওর থুতনির দিকে গভীর দৃষ্টি ফেলে ধীরে ধীরে মুখটা আগালো, আলগোছে একটা চুমু দিল ওর থুতনিতে। পৌষ গলল এতেই, হাত বাড়িয়ে তৌসিফের কলারটা চেপে ধরল। তৌসিফ মুখটা সরিয়ে নিয়ে বলল, তুমি কারো পাপ না পৌষরাত। ফট করে চোখ মেলল পৌষরাত, অতি আগ্রহ ওর চোখে মুখে। তৌসিফ বলল, বড় ভাই ওয়াদা করেছিল আমি যাতে সোয়ার সত্যিটা কাউকে না বলি। সোয়ার মাকে বাবা বিয়ে করেনি, কোনো এক অতীত আছে, এর যে আপাতত তোমার না জানলেও চলবে। তবে হ্যাঁ, ভাইয়া পুরোপুরি আবিষ্কার করেন, কিন্তু আমি ছোট ছেলে হয়ে বাবার কথা অস্বীকার করতে পারিনি। পৌষ ভাঙা গলায় বলল, আপনার বড় ভাইয়ের মুখে শুনেছি আমি জারজ। তুমি জানোস না পৌষরাত, তুমি শরৎ ফুপির মেয়ে, কিন্তু শরৎ ফুপি হয়তো। ফুপি শব্দ শুনে ভ্রু কুচকায় পৌষ। শরৎ তার মায়ের নাম। তৌসিফ ওকে আরেকটু নিজের কাছে টেনে বলল, দাদা 4টা বিয়ে করেছিল। জানি। সবচেয়ে ছোট বউয়ের এক মেয়ের নাম শরৎ, শরৎ তালুকদার। পৌষের মাথা ঘুরিয়ে উঠল। এত এত প্যাচ তার ছোট সাদামাটা মস্তিষ্কে ঢুকছে না, তবুও জিজ্ঞাসা করলো, তাহলে জারজ সন্তান কেন বললো? ভাইয়া সৎ কারোর সঙ্গে সম্পর্ক রাখেনি, রাগের মাথায় হয়তো শরৎ ফুপিকে জারজ বলেছে। শুধুমাত্র সেই সম্পর্কে জিরে আজ তুমি আমার ঘরনি। এত এত অতীত একসাথে শুনে ধাক্কাগুলো সামলাতে পারল না পৌষ। আচমকা ঢলে পড়ল বিছানায়। তৌসিফ দুই হাতে আগলে নিয়ে পালিশে মাথাটা রাখলো, এক হাতে গালে আলতো চাপড় মেরে ডাকলো চিন্তিত কণ্ঠে, পৌষরাত, পৌষরাত। পৌষ চোখ খুলল না। তৌসিফ অস্থির হলো এবার। এতগুলো অতীত একসাথে মেয়েটাকে না বললেও হতো, তবে কেন জানি কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এলো। বলতে বলতে সবটাই বলে দিল, না হয় পৌষ বারংবার নিজেকে ছোট করে দেখত। জারজ ভেবে তৌসিফ সহ সকলের থেকে নিজেকে গুটিয়ে রাখত। রাতের বেলায় বউ নিয়ে বাড়িতে পা রাখলো হেমন্ত। যেমন জোকের মতো বেজে ভাই বোনগুলোর সাথে গিয়েছিল, তেমনভাবেই ফিরল। এদের এই হইহুল্লোড় দেখে মনে হচ্ছে হেমন্তের চলন আজ। সেখান থেকেই বুঝি প্রথম বউ নিয়ে বাড়ি ফিরল। কমতি অবশ্য একজনের, আর তা হলো পৌষ। না জানি কেমন আছে মেয়েটা, ঠিকমতো খাওয়া দাওয়া করে কিনা তাও জানা নেই। বাড়ির বড়রাও শ্রেয়াকে দেখে যেন মাথায় তুলে ফেলল। বাড়ির একমাত্র বউ, সে আপাতত মা চাচিদের পরে, অতি আদরের কিনা। ইনিমিনি ঘুমে লেটকে আছে। চৈত্র আর জ্যৈষ্ঠ ওদের চাচির কাছে দিয়ে দিতেই চাচি তাড়াতাড়ি দুটোকে রুমে রেখে এলেন। এই কুট্টি চুনোপুটি দুটো সারাক্ষণ বড় দামরা ভাই বোনের সাথে পাল্লা দিয়ে সব জায়গা যাবে। মুখের জড়তা কাটেনি, অথচ এরা ধেই ধেই নেচে বেড়াবে ভাই বোনের সাথে। রাতে যেহেতু শ্বশুরবাড়ি থেকে খেয়ে এসেছে, তাই এখন আর ওরা কেউ খাবে না। হেমন্ত হাজার না করলেও শাশুড়ি শুনেনি। অগত্যা তাদের খেয়ে দিয়ে এত রাতে বাড়ি ফেরা। বাপ চাচাদের সামনে বউ নিয়ে রুমে যেতে পারছে না হেমন্ত। ডাক দিতেও কিছুটা সংকোচ বোধ করছে। চৈত্র সবার সামনে একদম শটান হয়ে দাঁড়িয়ে তার সদ্য হওয়া পুরুষ কণ্ঠে বলল, ভাবি রুমে যেতে বলেছে হিমু ভাই, তোমার নাকি মেডিসিন আছে। ভাইয়ের এহেন ডাহা মিথ্যা আর তীক্ষ্ণ বুদ্ধির প্রশংসা না করে পারল না হেমন্ত। শ্রেয়া উঠে যেতে যেতে মুচকি হাসলো। সে নিজেও ক্লান্ত। রুমে ঢুকতেই দ্রুত হাতে দরজার কপাট লাগিয়ে শ্রেয়ার মাথার হিজাবটা খুলে দিল হেমন্ত। মেয়েটা নিশ্চিত এতক্ষণ অস্বস্তি লেগেছে। হাজার খারাপ লাগলেও সে মুখ ফুটে বলে না। এটা ওর বহু পুরাতন স্বভাব, যা হাজার বলে কেউ হেমন্ত ঠিক করতে পারেনি। বোরখা খুলতেই ওয়াশরুমে ঢুকে শ্রেয়া। হেমন্ত যত তাড়াতাড়ি পারল সব গুছালো। শ্রেয়া একটু অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন। ওর জানা এখন এই মেয়ে পোশাক বদলাবে, অথচ সবেই ওই বাসা থেকে বদলে এসেছে। ওর জন্য একটা গোল ফ্রক আর প্রয়োজনীয় সব নিয়ে দরজায় কড়া নাড়ে হেমন্ত। শ্রেয়, তোমার কাপড়গুলো? দরজা খুলে হাত বাড়িয়ে নিল শ্রেয়া। কাপড় বদলে বাইরে আসতে হেমন্ত ফ্রেশ হলো। বের হতে রুমের বাইরে পা রাখলো। কিচেনে ঢুকে গরম এক গ্লাস দুধ নিয়ে ফেরত এলো। শ্রেয়া তখন হাত পা গুটিয়ে বসেছে। হেমন্ত দুধ ওর মুখের সামনে নিয়ে বলল, একটানে শেষ করো। পরে খাই। এখনই। শ্রেয়া দুই চুমুক খেয়ে বলল, বাকিটুকু পরে খাই। এখন গন্ধ লাগছে না, যতটুকু পারো খেতে থাকো শ্রেয়। কিছুদিন পর যদি গন্ধ লাগা শুরু হয়, তখন তা খেতে পারবে না। অগত্যা সবটুকু গিলে খালি গ্লাস ফেরত দিল হেমন্তকে। ওর ঠোঁটের উপরে লাগা দুধটুকু হাত দিয়ে মুছে কপালে চুমু খেয়ে বলল, গুড ওয়াইফ। ব্যাড হাজবেন্ড। হেমন্ত লাইট অফ করে বিছানায় আসতে আসতে বলল, দাঁড়াও দেখাচ্ছি কিভাবে ব্যাড হাজবেন্ড হতে হয়।
শ্রেয়া হাসল। হেমন্ত অতি নরম হাতে তাকে নিজের কাছে টানতে জোরে শ্বাস টানল শ্রেয়া। মুখ ধোয়া চোখে তাকিয়ে দেখল তার স্বামীকে, চোখ জুড়িয়ে যায় যেন। হেমন্ত একটু হেসে বলল, আপনাকে। সারা জীবন দেখতে পাবে। মন যে ভরে না। হেমন্তর চোখের পাতায় চুমু খেলো, হাত দুটো ধরে বলল, ভালোবাসি। তৌসিফের সম্পূর্ণ ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়ে পৌষ জ্ঞান ফেরার পর থেকে এটা ওটা বলে যাচ্ছে। একটু খাওয়াতেই শক্তি পেয়েছে সে। আয়রন ডেফিসিয়েন্সি হওয়াতে এমনি সময় ওর মাথা ঘুরে। মেয়েটার স্নায়ু দুর্বল, অথচ এর আচরণ বাঘা বাইন মাছের মতো। কাকে যে এ খাবে কাকে ছাড়বে নিজেও জানে না। তৌসিফ কপালে হাত দিয়ে ডলতেই পৌষ কড়কড়ে গলায় জিজ্ঞাসা করলো, এই যে কথা শোনেন না কেন? হানি, কথা শোনো। আগে আমার কথা শুনুন। ওকে বিয়ে দিয়ে বিদায় দিন। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। দীর্ঘশ্বাস ফেলে তৌসিফ বলল, ও বাঁশি বাজাবে না পোষরাত? কি সমস্যা আপনার? হ্যাঁ, আর হ্যাঁ মিনু। শিউ। পৌষ একটু থামতে তৌসিফ বলল, মিনু আমার বোন না। কি? ওর বয়স দেখে মনে হয় ও আমার বোন। আপনার খানদানকে বিশ্বাস নেই। কোন জায়গায় কাকে পয়দা করে রেখে লুকিয়ে রেখেছে কে জানে। মিনুকে শোয়াই এনেছে, এদিম একটা মেয়ে। শোয়াইকে পেলে বড় করেছে। ওর মা থাকে গ্রামে। ভ্রু কুচকায় পৌষ। এত কাহিনী শুনে সে বিরক্ত। খটখটে মেজাজে বলল, আমি ওকে সহ্য করব না। আচ্ছা করো না। এই মামাতো ভাই। বিস্ফোরিত চোখে তাকালো তৌসিফ। এই মেয়ে নতুন শব্দ কোথা থেকে বের করলো? শেষ পর্যন্ত কিনা ওকে ভাই ডাকে, মামাতো ভাই। পৌষের দাঁত বের করা হাসি চক্ষুগোচর হলো তৌসিফের। ওর দেহ মন চিৎকার করে বলছে, পাপ করেছিস তৌসিফ, নিজের পায়ে কুড়াল মেরেছিস তুই। কাজটা অবশ্য তাই হলো। পৌষের এরেগেরে হেলে দুলে চলনই বুঝ দিচ্ছে যে সে তৌসিফের খুব গভীর তথ্য বের করতে সক্ষম হয়েছে। তৌসিফ বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল, এসব বলো না হানি, পাপ লেগে যাবে। লাগুক। তৌসিফ বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল, তোমাকে পাপ তো দূর, একটা ফুলের পাপড়ি সহ লাগতে দেব না আমি। এবার কথা শুনুন আমার। তৌসিফ দাঁড়ালো আয়নার সামনে। সামনে সাজিয়ে রাখা একগুচ্ছ জিনিসপত্র। তৌসিফ ওর রেগুলার ময়শ্চারাইজারটা মুখে লাগাতে নিলে পৌষ দুই লাফে ওর সামনে দাঁড়িয়ে হেয়ালি গলায় বলল, আপনি জানেন আমি যে সাবান দিয়ে মুখ ধুই, এতেই বহু কষ্ট হয় আমার। আর আপনি বেটা মানুষ, এত কি ভংচং লাগাতে হয় মুখে আপনার? তৌসিফ হাতে হ্যান্ড ক্রিম লাগাতে লাগাতে বলল, এই যে এত সুন্দর দেখা আমাকে, তার গোপন রহস্য হলো রেগুলার জিম আর নিজের যত্ন করা। না হলে আমার বয়সী মানুষ দেখেই তুমি ধরে পালাতে। পৌষ পায়ের আঙ্গুলে ভর দিয়ে নিজেকে উঁচু করে তুলল। যথেষ্ট খাটো কিনা তৌসিফ থেকে। তৌসিফের নাক বরাবর আঙ্গুল তুলে শাসিয়ে বলতে লাগলো, আমাকে কি ভেবেছেন আপনি? আপনার রূপ জৌলুস দেখে এখানে থাকি আমি? বইরা দামরা একটা। ধাঁচ দেখে তো মনে হয় কচি খোকা। তলে তলে যে টেম্পো চালান তা জানা আছে আমার। তৌসিফ ওর আঙ্গুলটাকে নিজের আঙ্গুল দিয়ে পেঁচিয়ে নিল। পৌষের মুখের সামনে নিজের মুখ এনে ফিসফিস করে বলল, আমার জন্য এখনো ভাইদের কাছে বিয়ের প্রস্তাব আসে। ঝটাক করে নিজেকে ছাড়িয়ে নিল পৌষ। ঠেসকা মেরে বলল, করুন না বিয়ে, দুটো তো করেছেনই, আরো দুটো করে ফেলুন। 4 ঋতু পূরণ হোক। আমার বহুদিনের শখ, সতীনের সংসার করব, তাদের আন্ডা বাচ্চা পালবো। তৌসিফ বেআক্কেল বনে গেল। এই মেয়ে কথা মাটিতে পড়তে তো দিবেই না, উল্টো মাটি সহ তৌসিফের মুখে ছুঁড়ে মারে। তৌসিফ একটু মিনমিন করেই বলল, সত্যি তুমি এমন ভাবো? ও মা, বলে কি বেটা? চুলাচুলি লাথি উষ্টাই এইসব আমার বহু পুরাতন শখ। বুকের ভেতর গেঁথে রেখেছি সব আমি। আপনি বিয়ে করে আনুন, বটি নিজ দায়িত্বে ধার দিয়ে রাখবো আমি। এই মেয়ে যে কোপাকপি করতে একটুও পিছুপা হবে না তা জানা আছে তৌসিফের। কোন বংশের রক্ত ও শিরা দিয়ে যায় দেখতে হবে না। তৌসিফ ওকে নিজের কাছে ডাকলো কাউচে। পৌষ বাধ্যমতো গেল অবশ্য। একটু দূরত্ব রেখে পাশে বসলো। তৌসিফ গাঢ় দৃষ্টি ফেলে ভাবল, সবার বিয়ে ঠিক হয়ে আছে। হকচকালো পৌষ। ওর চোখ দুটো ভাবখানা এমন যেন চমলক্ষ কোনো সংবাদ মাত্র সে শুনল। নিজেদের মাঝে থাকা দূরত্ব ঘুচিয়ে একটু ভাব জমানোর চেষ্টা করে বলে উঠল, ফিরোজ ভাইয়ের সাথে। খুব খুব কাশির শব্দ শোনা গেল। ফিরোজ হলো তৌসিফের ড্রাইভার। ওর দুটো বাচ্চা আছে। সোহাকে নাকি ওর সাথে বিয়ে দিবে। তৌসিফ অবাক হয়ে প্রশ্ন করল, 2 বাচ্চার বাবু, ড্রাইভার। তাতে কি? আপনার দাদা 4টা বিয়ে করলো, বোনও কারো ঘরের দ্বিতীয় জন হোক, সমস্যা তো দেখি না। বংশীয় রীতি ধরে রাখতে হবে না? যেমন আপনি সবে 2টো করে ধরার চেষ্টা চালাচ্ছেন। শখে করে নি। বলা তো যায় না। তুমি এত কথা পেঁচাতে পারো? তো কোন নালকাটা সাপ মুখ পোড়া বান্দরের সাথে বিয়ে দেবেন সৎ বোনকে? ছেলেটা শিক্ষিত, মার্জিত,
ভার্সিটিতে লেকচারার আপাতত। পৌষ গোল গোল চোখ করে তাকালো মুখে বলল, বেচারার জন্য তো আমার চোখ ভিজে উঠেছে। আহা, না জানি কোন ভদ্র ঘরের ভাদ্র মাসের উত্তাপ নিয়ে যায় আপনার বোন। তৌসিফ উঠে বিছানায় যেতে যেতে পৌষেরও হাত ধরে টেনে নিল। সোজা বালিশে ওকে ঠেলে দিতে পৌষ চেঁচামেচি করে বলতে লাগলো, আমার মুখে বালিশ চাপা দিয়ে মারতে চান আপনি? কী সব বলো তুমি? ওটা খাড়া শয়তান। তৌসিফ নিজের কপালে 2 আঙ্গুল ঘষে বিরক্ত স্বরে বলল, কী সব ভাষা তোমার হানি? হোয়াট ইজ দ্য খারাপ শয়তান? শয়তান আবার খারাপ আবাসা হয়? হয়তো, যেমন আপনি। তৌসিফ বালিশে মাথা দিয়ে শুয়ে লাইটটা অফ করে দিল। বাথরুমের লাইট পাল্টে এনার্জি লাইট লাগিয়েছে পৌষ। রুমেরটার দিকেও তার শয়তানি নজর আছে। না জানি কখন এটাও খুলে সাদা লাইট লাগিয়ে দেয়, কোনো ভরসা নেই। সবে হয়তো 1 ঘন্টা গেল। তৌসিফের চোখ বুজে আসছিল। কুচুরমুচুর শব্দ কানে আসতেই ঘুম আলগা হলো। যথেষ্ট হালকা ঘুম হয় ওর। পাশে হাত রাখতে যা বুঝার বুঝলো, পৌষ নেই। নিশ্চিত ক্ষুধা লেগেছে, ঠিক মিলল ওর ধারণা। তৌসিফের পায়ের দিকে খালি জায়গায় বসে কিছু খাচ্ছে ও। তৌসিফ উঠে বসলো। পৌষ অবশ্য পাত্তা দিল না। তৌসিফ চোখ ডোলে লাইট অন করতেই চোখ বুজে ফেললো পৌষ। তীব্র আলো চোখ সহ্য করতে পারলো না হুট করে। তৌসিফ ঘুমু গলায় বলল, চিপস খেয়ে নয় এত হানি। কেন, টাকা টান পড়বে আপনার? তৌসিফ দীর্ঘশ্বাস ফেলে উঠে বাইরে যেতেই পৌষ পিছনে গেল। ফ্রিজ খুলে ঠান্ডা রান্না করা পাস্তা ওভেনে দিল তৌসিফ। গরম হতেই চামচ সহ পৌষের সামনে দিয়ে পড়ল, এখন থেকে রোজ রাতে কিছু থাকবে রান্না করা। আমি বলে রেখেছি বুয়াকে। বুয়াতে ডেকে নেবে না হয়, আমাকে ডাকলেই গরম করে দিব। বুয়া বুয়া করেন কেন? হ্যাঁ, বুয়া কি শব্দ? খালা বা আপা ডাকবেন। বুয়া মানে বোনেই। শুনতে কটু লাগে। অনেক বছরের অভ্যাস, সময় লাগবে। পৌষ মুখে পাস্তা পুড়েছে ইতিমধ্যে 4-5 চামচ। তৌসিফ ওর পাশে চেয়ারে বসে চিপসের প্যাকেটে হাত দিয়ে 2টো চিপস মুখে দিল। পৌষ দেখলো, তবে কিছু বলল না। আকাশে আজ ভরপুর ঘন কালো মেঘ। রাত থেকে থেমে থেমে বৃষ্টি ঝরে যাচ্ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাতাস। রোমাঞ্চিত মুহূর্তটা প্রেমিক যুগলদের জন্য একদম উত্তম সময়। মৃদু মৃদু বাতাস যতটুকু পারছে ঘরের ফাঁকফোকর দিয়ে সুরসুর করে ঢুকছে। হেমন্তের বুকের ভেতরে একদম ঢুকে ঘুমাচ্ছে শ্রেয়া। যতটুকু ওম পাওয়া যায় তার সবটুকুই সে শুষে নিচ্ছে, তবুও যেন ঠান্ডা কমছে না। হেমন্তের দেওয়া উত্তাপে কুলাচ্ছে না তার। নাক মুখ সহ নিজে যতটা পারলো ঢুকলো। হেমন্ত ওর পরম সোহাগে ওকে জড়িয়ে রাখলো নিজের সাথে। শ্রেয়ার ঠান্ডা কমলো না। ঘুমের মাঝে টের পেল হেমন্ত। টেনে চোখ খুলতেই বুঝলো কিছুটা। ধীরে সুস্থে শ্রেয়াকে রেখে উঠে আলমারি থেকে কাঁথা এনে ওকে ঢেকে দিল। নিজেও পাশে শুয়ে জড়িয়ে ধরতে শ্রেয়ার ঘুম কিছুটা আলগা হলো। হেমন্ত ওর মাথায় হাত রাখলো, চুলের ভাঁজে আঙ্গুল চালাতে চালাতে বলল, ঘুমাও শ্রেয়, সকাল হয়নি। বৃষ্টি হচ্ছে? একটু এগিয়ে কপালে চুমু খেলো হেমন্ত। কাঁথার নিচ দিয়ে নিজের পুরুষ্টু হাতটা রাখলো শ্রেয়ার পেটে। ঘুম জড়ানো গলায় শ্রেয়া বলল, ও কিন্তু জেগে আছে। কে বলল? আমি বুঝি। ওর মা কেন ঘুমাচ্ছি না? দাঁড়ান, জিজ্ঞেস করে আসি। হেমন্তর গলায় মুখ লাগিয়ে বলল, দুষ্টু হচ্ছে দিন দিন। এরপরও প্রায় 2 ঘন্টা পর ওরা উঠলো। হঠাৎই দরজায় ছোট ছোট হাতের থাপ্পড় শোনা গেল, তাও একসাথে 4টা। হেমন্ত জানালা খুলতে খুলতে বলল, কি? বাই তত্ত্ব থুলে না। ইনিমিনি একসাথে বলল। শ্রেয়া মুখ মুছতে মুছতে দরজা খুলতে ইনিমিনি ঢুকলো। ওদের হাতের মুঠোয় চিতই পিঠা। শ্রেয়া ইনির গাল টেনে দিয়ে বলল, কি খায় ভাবির জান? ইনিমিনি ঠোঁট দুটো গোল করে বলল, অনেক তাল। হেমন্ত এসে দেখলো চিতই আর সাদা দেখা যাচ্ছে না। দুটো যে শুকনো মরিচ লাল দেখে ওইটার ভর্তাই নিয়ে এসেছে তা বুঝলো। ওদের হাত থেকে পিঠা নিয়ে নিজের মুখে দিয়ে বলল, চিতই কে বানাচ্ছি? মা আর চাচি বানায় হেমু ভাই, নিচে ডাকে। পিহা রুমে ঢুকতে ঢুকতে বলল। শ্রেয়া ওড়না মাথায় দিয়ে নিচে নামে। ইনিমিনি উঠলো হেমন্তের 2 কাঁধে। গত রাতে যেহেতু বাচ্চারা কেউ বাসায় খায়নি, তাই গরুর ভুনা বেঁচে গিয়েছিল, সেটা আর ভর্তা দিয়ে আজ নাস্তা। চিতই খেতে খেতে আজ 5টা খেয়েছে শ্রেয়া। হেমন্ত এবার একটু রাগ করলো। শ্রেয়ার মুখের সামনে গোশত ধরে বলল, আর একটু ভর্তা না, শরীরে রক্ত কম, গোশত খাও। এটা খায় শুধু ভর্তা দিয়ে। হাতে থাকা অর্ধেক চিতই দেখালো শ্রেয়া। মানল না হেমন্ত। চৈত্র আর জ্যৈষ্ঠ আর চুপচাপ। 2 জন নিজেরা খাচ্ছে, মাঝে মধ্যে ইনিমিনির মুখে দিচ্ছে। বাবার সাথে কথা বলে না তারা, তাই এতটা সান্নাটা। হেমন্ত এক পলক দেখেও কিছু বলল না, তার পরিকল্পনা ভিন্ন। তৌসিফের ঘুম ভাঙল মাত্র। ঠান্ডায় জমে যাচ্ছে সে।
18তে এসি চলেছে সারা রাত, সেই সাথে বাইরের আবহাওয়া, জানালার কাচ সহ ভিজে উঠেছে। পাশে তাকাতেই দেখলো কাঁথা পেঁচিয়ে মোড়া দিয়ে এক কোণায় গুটিয়ে আছে পৌষ। যে কোনো সময় খাট থেকেও পড়ে গিয়ে গোল দিতে পারে। কাঁথা এমনভাবে প্যাঁচ দিয়েছে যে তৌসিফ যে নিবে তার জো নেই। তৌসিফ ওকে ধরে সামনে আনবে তার আগেই কাঁথা নিয়ে এক মোচড় দিয়ে ধারাম করে নিচে পড়লো। ধারাম করে এক শব্দ হতেই তৌসিফ ডেকে উঠল। পোস্টরাত। কিসের বলতে কি পান্তা ভাবে ঘি। পৌষ উঠে খেকিয়ে উঠল। তৌসিফ নাকি ওরে ধাক্কা দিয়ে ফেলেছে। হতভম্ব তৌসিফ তবুও বউকে খাটে তুলল। কোমর চেপে ধরে শুয়ে আছে পৌষরাত। তৌসিফ এই মুহূর্তে বলতেও পারল না কোমর টিপ দেওয়ার কথা। রেগে গেলে তৌসিফের গলায় না টিপে দেয় সে। বিশ্বাস নেই এই মেয়ের। পৌষ বালিশে মুখ গুজে উল্টো হয়ে শুয়ে থাকতে তৌসিফ ভাবল ঘুমিয়েছে। যেই না কোমরে হাত রাখলো অমনি যেন কারেন্টের শক খেলো পৌষ। তবে ব্যথা থাকার কারণে কিছু বলল না। তৌসিফ হালকা হাতে টিপে দিচ্ছিল, কিন্তু 1 মিনিট যেতে আর টিকে থাকতে পারল না পৌষ। দিন শেষে সে এখন উঠতি যৌবনা এক নারী। 20 বছর বয়সী পৌষ চাইলেও সামাল দিতে পারে না নিজেকে। সম্মুখের প্রাপ্তবয়স্ক পুরুষটার কাছে বাজেভাবে হেরে যায়। পৌষ সরে গিয়ে মিনমিন করে বলল, লাগবে না। কেন? না বলেছি না। বেশি মন চাইলে রাস্তায় নামুন, দেখুন কোন মহিলা আচার খেয়ে কোমর ভাঙলো কিনা, তাদের কোমর টিপে দিয়ে আসুন। তৌসিফ বিছানা ছেড়ে উঠল। যেতে যেতে বলল, না জানি কোন পাপ করেছিলাম, কপালে জুটলো এটাকে। পৌষ হরিণের কানে শুনল যেন। শুয়ে শুয়ে জোরে বলল, এই মামাতো ভাই, আমি জুটিনি, আপনি ধরে বেঁধে জুটিয়েছেন। তৌসিফ ধরাম করে দরজা লাগিয়ে দিল। চোখের সামনে সাদা আলোয় ঝলমলিয়ে উঠল বিলাসবহুল ওয়াশরুমটা। ভাঙা কোমর নিয়ে খিচুড়ি বসিয়েছে পৌষ, সাথে হাঁসের গোশত। টানা বৃষ্টি পড়ছে গত রাত থেকে। সকালে মন চাইলেও পরোটা দিয়ে চা খেয়ে ক্ষান্ত ছিল। দুপুরে খিচুড়ি চাই। তৌসিফ আজ বেরো হয়েও ফেরত এসেছে। রাস্তায় পানি উঠেছে, গাড়ি চলাচল সম্ভব না। এই আবহাওয়াতে মিটিং সম্ভব নয়। তার শিপ আটকা পড়েছে চট্টগ্রাম বন্দরে। বারবার ফোনে ধমকাধমকি করে যাচ্ছে। পৌষ তো চমকালো তখন, যখন দেখলো রাগে তৌসিফ তালুকদার লাল হয়ে উঠেছিল। লক্ষ লক্ষ টাকার ব্যবসা বলে কথা। পৌষ অবশ্য আজ নিয়ে তৌসিফকে রাখতে দেখলো 2 দিন, তাই ওই ড্রয়িং রুমে আর পা রাখেনিও। খিচুড়ি প্রায় শেষের দিকে। বুয়ার দিকে তাকিয়ে পৌষ বলল, আচ্ছা উনি খিচুড়ি খায় তো? জানি না তো ছোট ভাবি, সচরাচর রান্না হয় না। তৌসিফের বর্তমান রাগ দেখে আজ আর জোর করে ওকে খিচুড়ি খাওয়াতে সাহস পেল না পৌষ। তাই বুয়াকে বলল, তবুও ভাত রেঁধে রাখুন খালা, যদি পাগলা কুত্তার মতো খেপে যায় তখন তো মুশকিল। পোস্টরাত। তৌসিফের কণ্ঠ। বুকটা হঠাৎই ধুকপুক ধুকপুক করতে লাগলো। তাহলে কি শুনে নিল তৌসিফ? আচমকায় কেন যেন ভয় হতে লাগলো। না যাওয়াতে এবার উচ্চস্বরে ডাক পড়লো। পড়িত মরি করে দৌড়ে গিয়ে পৌঁছালো পৌষ। তৌসিফ ল্যাপটপ থেকে নজর সরিয়ে বলল, খিচুড়ি রান্না করেছো? হুম। তোমার না শরীর অসুস্থ? আর করতে হবে না, রুমে যাও। একটু বাকি আছে। যেতে বলেছি। হঠাৎ ধমক খেয়ে চুপসে ফাটা বেলুনের মতো মুখ হলো পৌষের। তৌসিফ দেখেও কিছু বলল না। এই মেয়ে একটা বাদর। লাই পেলে গাছে উঠে বসে থাকে। দুপুর হলেও বৃষ্টির উৎপাত থামেনি। তৌসিফের চোখ ফাঁকি দিয়ে ছাদে এসেছে পৌষ। লোকটা এখনো হাউকাউ করছে ফোনে। বৃষ্টির ফোঁটা ক্রমশ বাড়ছে, বই কমছে না। পৌষ আজ এই প্রথম তালুকদার বাড়ির ছাদে এসেছে। বিশাল বড় এক ছাদ। সম্মুখে মেন রোড দেখা যাচ্ছে। ছোট বড় অসংখ্য চারা গাছে ভরপুর ছাদটা। মাঝখানে বিশাল বড় এক দোলনা। পৌষের মুখটা উজ্জ্বল হলো। ছাদে পা রাখতেই ঠান্ডা পানির বিন্দুগুলো সিক্ত করে তুলল ওর দেহ মন। ছুটন্ত পা ওর চলল মধ্যখানে। দোলনায় বসতে ভিজে চুপচুপা হয়ে গেল। এত ভারী দোলনা ও নড়াতে পারল না। কাপল দোলনা, এটা দেখেই বোঝা যাচ্ছে। এতটাই বড় যে তৌসিফ তালুকদারের দাদা 4 বউ নিয়ে উঠে দোল খেতে পারবে। মাথায় আজগুবি সকল ধারণা হানা দিল পৌষকে। দোলনা থেকে উঠে দাঁড়ালো। এদিক ওদিক ছুটতে ছুটতে ভিজে একাকার হলো। বেশ সময় পর তৌসিফ ডাক দিল পৌষকে। ওর পেছনে কারো অস্তিত্ব টের পেতে যেই না হাত বাড়াবে তখনই ওর নজর যায় সোহা দাঁড়িয়ে। বিরক্ত বোধ করলো তৌসিফ। মাত্রই তো হাত ধরে টেনে কাছে নিত, তখন ধমকে দেওয়াতে মুখটা চুপসে ছিল। ওর চটপটির মতো চটপটা বউটার অমন বুক বুঝি মানায়? মোটেও না। সোহাকে দেখে তৌসিফ যেই না উঠে দাঁড়ালো অমনি সোহা বলে উঠল, একটু কথা ছিল। বলো। আমি বিয়েটা করতে চাই না। কারণ? আমি চাইছি না, এটাই কি যথেষ্ট নয়? না। সোহা ঠোঁট কামড়ে কিছু ভাবলো, অতঃপর কিছু বলতে উদ্যত হতেই তৌসিফ বলে উঠল, তোমার নিজে চলে যথেষ্ট মাধ্যম আছে, আর প্রয়োজন হলে আমি আছি। কিন্তু যদি বিয়ে না করো তাহলে আমার বাসায় আর থাকা সম্ভব হবে না তোমার। পোস্টরাত পছন্দ করে না তোমাকে, অ্যান্ড ইউ নো। জানি, তবে এটা আমার বাবার বাসা। চোখ গরম করে তাকায় তৌসিফ। সোহা সহসা
মাথা নামিয়ে নিল। তৌসিফ তিরস্কার করে বলল, তোমার বাবার বাসা হাসালে সোহা, আমাকে খারাপ রূপে দেখতেছেও না, যা দিয়েছি তাতে শুকরিয়া করো। আর হ্যাঁ, ওর কানে যদি উল্টোপাল্টা কিছু ভরছো তখন তুমি দেখবে আমার বিশ্রী রূপ। সোহা দাঁড়ালো না আর 1 সেকেন্ডও। পা ঘুরিয়ে চলে যেতে নিলেই তৌসিফ বলে উঠল, অর্ণব আসলে তোমার সাথে দেখা করবে, হয় সোজা ইজ্জত সহিত শ্বশুর বাড়ি যাবে, না হয় এই বাড়ি ছাড়বে আজীবনের জন্য। সোহা আর দাঁড়ালো না। তৌসিফ গা ছাড়া ভাব নিয়ে রুমে গেল। না, ওর খাট্টা মিঠা বউটা নেই, ওয়াশরুমও খালি। কিচেনে বুয়াকে জিজ্ঞাসা করলেও সে জানালো তখন ধমক খেয়ে পৌষ রুমে ঢুকেছিল। তাহলে কোথায় গেল তৌসিফের বউ? এদিক ওদিক কোনা কোনা খুঁজলো তৌসিফ। বাইরে যে বৃষ্টি, নিচে তো যাওয়ার কথা না। ফোনটা হাতে নিয়ে সিসিটিভিতে এক নজর দিতেই দেখলো চোরের মতো বেরিয়েছে পৌষ, উঠেছে সিঁড়ি দিয়ে উপরে। বউ খুঁজে পেয়ে শান্তি পেল, নিজেও ছুটলো ছাদের দিকে। যাওয়া হয় না অনেকদিন। ছাদের গেটটা বিশাল বড়, সাইড দিয়ে ঢুকতে নিলে তৌসিফ আটকে গেল। বড়সড় দুটো ফাঁকা ঢোক গিলল। তৌসিফ নিজেই পৌষের জন্য কাপড় চোপড় এনেছিল। মেয়েটা অভিযোগ করেনি এই পর্যন্ত। ওর পরনে এখনো পাকিস্তানি ঢোলা এক কামিজ, গায়ের সাথে আছে ওড়নাটা। 2 হাত মেলে চঞ্চলা মেয়েটা এদিক ওদিক ঘুরঘুর করছে। ওর শরীরের দিকে তাকিয়ে প্রথম বোধহয় তৌসিফের আকাঙ্ক্ষা জাগ্রত হলো। মেয়েটার জন্য ওর ভালোবাসার অঙ্কুরোদ্গম শুরু করলো বুঝি। সারা শরীর অবশ হতে চাইল। তরতাজা পুরুষ মন যেন হঠাৎই যুবকে পরিণত হলো। তৌসিফের ভীষণ মন চাইল প্রেম করতে, এই মেয়েটার প্রেমে পড়তে। এই প্রেমের সুধা পান করার তীব্র বাসনা জেগে উঠল হৃৎপিণ্ডে। কখন যে পা চলা শুরু করলো আর কখন যে ও পৌষের কাছে এলো তা টের পেল না কেউ। একদম ওর পিছনে এসে দাঁড়ালো তৌসিফ। ওর শক্তপোক্ত হাতটা ধীরে ধীরে ছুঁয়ে দিল পৌষের মেধিন কোমর। আচমকা স্পর্শে আগুনের মতো জ্বলে উঠল পৌষ। পেছনে না ঘুরে ধাক্কা মারল তৌসিফকে। পিচ্ছিল হতে তৌসিফ পড়তে পড়তে যেই না পৌষকে ধরলো অমনি দুজন একসাথে পড়লো। জমা পানিতে দুজন একসাথে পড়াতে ঝপাত করে শব্দ হলো। পৌষ খ্যাক করে উঠল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।